গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে স্টোরিটা নিয়ে আসলাম এটা একটা সুপার পাওয়ার রিভেঞ্জ জনরার কাহিনী, যেখানে সবচেয়ে বাজে আর সবচেয়ে অকেজো একটা পাওয়ার নিয়েই একটা ছেলে পুরো শহর কাঁপিয়ে দেয়। তো কোনো ভনিতা না করে সরাসরি শুরু করি। আমাদের মেইন ক্যারেক্টার সুলতান। সূর্যনগর নাম্বার 1 হাই স্কুলের অ্যাওয়েকেনিং হলে দাঁড়িয়ে আছে সুলতান, গায়ে পুরনো রং জ্বলে যাওয়া স্কুল ইউনিফর্ম। এই দুনিয়াটা এমন এক জায়গা যেখানে অদ্ভুত সব দানব ঘুরে বেড়ায়, আর সমাজটা পুরোপুরি হায়ারার্কি বেসড। তুমি কোনো সুপার পাওয়ার অ্যাওয়েক করলে তার উপরেই নির্ভর করে তোমার আর তোমার ফ্যামিলির ভবিষ্যৎ। এমনকি এটাও ঠিক করে দেয় তুমি সমাজের নিচের স্তর থেকে বের হতে পারবে কিনা। তাই আজ হাজার হাজার চোখ সুলতানের দিকে তাকিয়ে। সুলতান হাত রাখে অ্যাওয়েকেনিং স্টোনের উপর। স্টোনটা জ্বলে ওঠে ঠিকই, কিন্তু আলোটা এতই হালকা, এতই ফ্যাকাশে ধূসর সাদা যে মনে হচ্ছিল বাতাসে একটা মোমবাতি কাঁপছে। পুরো হলো একটু চুপ থেকে হঠাৎ হেসে ওঠে। এটাকে অ্যাওয়েকেনিং বলে? ধূসর আলো? কোনো ধরনের অকেজো পাওয়ার এটা? নামই তো শুনিনি। ইন্সট্রাক্টর জামান স্ক্রিনে ফাইনাল টেক্সট দেখে মাথা নাড়িয়ে সরাসরি ঘোষণা করেন, সুলতান অ্যাওয়েক করেছে লেভেল 1 পাওয়ার। স্টোরেজ স্পেস। অতিরিক্ত বিবরণ: স্পেস ভলিউম 1 কিউবিক মিটার। পুরো হলো হেসে গড়িয়ে পড়ে। 1 কিউবিক মিটার স্টোরেজ স্পেস? এটা তো একটা পোর্টেবল ছোট বাক্স মাত্র। এই পাওয়ার তো লজিস্টিক্সের মাল টানার জন্য ছোট। চারদিক থেকে অপমান বৃষ্টির মতো ঝরতে থাকে, কিন্তু সুলতান শুধু হাত সরিয়ে নেয়, ওই ঠান্ডা টেক্সটার দিকে তাকিয়ে থাকে। মুখে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, শুধু একটা মৃত্যুসম নীরবতা। সুলতান ভালো করেই জানে পাওয়ার না থাকলে ইমোশন দিয়ে কিছুই হয় না। ঠিক তখনই ব্যাকস্টেজ থেকে একটা ঝলমলে সোনালি আলো ফেটে পড়ে। ইয়ং মাস্টার রুদ্র, লেভেল 4। সবাই অবাক হয়ে দেখে চৌধুরী ফ্যামিলির সরাসরি বংশধর ইয়ং মাস্টার রুদ্র সোনালি আগুনে ঘেরা হয়ে স্টেজে উঠে আসছে। জমকালো স্কুল ইউনিফর্ম, মুখে খোলামেলা অহংকার। সুলতানের মতো না, রুদ্র জন্মেছেই বেশিরভাগ মানুষের ফিনিশিং লাইনে দাঁড়িয়ে, আর এখন টপ টিয়ার একটা অ্যাটাকিং পাওয়ার অ্যাওয়েক করে ফেলেছে। রিসোর্স, স্ট্যাটাস, ফিউচার সবকিছু এখন থেকে ওর দিকেই ঝুঁকবে। সে সরাসরি নিজের চিয়ারিং উপভোগ না করে হেঁটে আসে সুলতানের কাছে, নিচু চোখে তাকিয়ে নিষ্ঠুর একটা হাসি দেয়। ওহ, কে এটা? তুমিই তো সেই ইঁদুরটা যে ড্রেনের ভেতর লুকিয়ে থাকো। আগুন ভরা আঙুল সুলতানের বুকে তাক করে বলে, লেভেল 1 স্টোরেজ, 1 কিউবিক মিটার। একদম ঠিক আছে। তোমার বোনটা মরে গেলে ওর জিনিসপত্র রাখার জন্য এটাই তো পারফেক্ট। শুধু এখানে নায়ক প্রতিবাদে কান্না করে না, একদম 3 কিউবিক মিটার স্পেস দিয়ে গলা কেটে দেয়। এইটাই আসল টুইস্ট। বোনের কথা শুনে সুলতানের স্থির চোখে একটা ঠান্ডা খুনে মনোভাব ঝিলিক দিয়ে ওঠে। রুদ্র এটা ধরে ফেলে, আরও অহংকারী হয়ে হেসে ওঠে। কি মানতে পারছো না? তোমার মতো মানুষ শুধু দাঁড়িয়ে বাতাস নষ্ট করছে এখানে। তারপর সরাসরি ইন্সট্রাক্টর জামানের দিকে ফিরে বলে, স্কুলে একটা গরিব স্টুডেন্টের জন্য ওয়ার একাডেমির রেকমেন্ডেশন স্পটটা এখনো আছে না? মনে আছে ওটা মূলত সুলতানের জন্যই ছিল, তাই না? ইন্সট্রাক্টর জামানের মুখ সাদা হয়ে যায়। এটা তো রেজাল্ট আর ওভারঅল ইভ্যালুয়েশনের উপর ভিত্তি করে। স্পটটা মূলত সুলতানের জন্যই ছিল। এখন রুদ্র শান্ত গলায় কিন্তু জীবন মরণের হুমকি নিয়ে বলে, আমার স্কুলে এই ধরনের মিডিওকার ট্যালেন্ট, যে একটা লজিস্টিক সোলজার হওয়ার যোগ্যতাও রাখে না, তার রিসোর্স দখল করে থাকাটা আমি পছন্দ করি না। জামান স্যার আবার একটু প্রতিবাদ করার চেষ্টা করেন। এটা তো নিয়মের বিরুদ্ধে। রুদ্র হেসে বলে। আগুন জ্বলে ওঠে চারপাশে। সূর্যনগরের চৌধুরী ফ্যামিলি যা বলে সেটাই নিয়ম। পুরো হলো চুপ হয়ে যায়। কেউ সুলতানের হয়ে কথা বলে না, শুধু সহানুভূতি, একটু আনন্দ, আর সুলতান ভেঙে পড়া দেখার আশা নিয়ে সবাই তাকিয়ে থাকে। কিন্তু সুলতান ভেঙে পড়ে না, শুধু চোখ তুলে রুদ্রর দিকে তাকায়, একদম ভবিষ্যৎহীন কাউকে দেখার মতো ভয়ঙ্কর শান্ত দৃষ্টি। রুদ্রর মুখের হাসি মিলিয়ে যায়। অন্ধকার গলায় বলে, আমার এই লুকটা পছন্দ না, বেরিয়ে যাও। ইন্সট্রাক্টর জামান একটা ফর্ম এগিয়ে দেন, সাইন করো, এটা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন। এই পাওয়ার নিয়ে স্কুলে থাকার কোনো মানে নেই, ভাগ্য মেনে নাও। শহরের পূর্ব দিকের ফ্যাক্টরিতে গিয়ে স্ক্রু টাইট করার চাকরি খোঁজো, অন্তত জীবনটা চলবে। সুলতান ফর্মটা নেয়, একবার দেখে, তারপর কলম তুলে সিগনেচার কলামে নিজের নাম লেখে। হাত একদম স্থির, কোনো দ্বিধা নেই। ফর্ম ফেরত দিয়ে চুপচাপ ঘুরে বেরিয়ে যায়। একটা কথাও তর্ক করে না, কারণ ওর বেঁচে থাকার নিয়মে একটা কথা আছে, মরতে বসা মানুষের সাথে কখনো তর্ক করতে নেই। স্কুলের গেট পার হতেই আকাশ পুরো অন্ধকার হয়ে যায়। বজ্রপাত মেঘ চিরে ফেলে, প্রবল বৃষ্টি সুলতানকে ভিজিয়ে দেয়। কিন্তু ঠান্ডাটা যেন সুলতান টেরই পাচ্ছে না, শুধু অসাড়ভাবে হেঁটে চলছে। হঠাৎ পুরনো ফোনটা, যার স্ক্রিন মাকড়সার জালের মতো ফাটা, কেঁপে ওঠে। ফোন ধরতেই হাসপাতালের ঠান্ডা নোটিফিকেশন আসে। এটা ফার্স্ট মিউনিসিপাল হাসপাতাল। আপনার বোন পিয়ার অ্যাবিস কোল্ড সিন্ড্রোম হঠাৎ খারাপ হয়ে গেছে, আইসিইউতে ভর্তি করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে গ্রুপ রিসার্চ নাম্বার 1 স্পেশাল ড্রাগের জন্য $1,00,000 দিতে হবে। না দিতে পারলে নিয়ম অনুযায়ী চিকিৎসা বন্ধ করে রোগীকে আইসিইউ থেকে সরিয়ে দেওয়া হবে। $1,00,000 সংখ্যাটা যেন হাতুড়ির মতো আঘাত করে। বড়লোকদের জন্য এটা একটা নাম্বার মাত্র, কিন্তু সুলতানের জন্য এটা এমন একটা অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার যা ছোঁয়াও অসম্ভব। ডাক্তার, প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমি প্রমিস করছি। বলার আগেই ফোন কেটে যায়, শুধু ঠান্ডা নীরব টোন থেকে যায়। বৃষ্টিতে ভিজতে ভিজতে সুলতানের আঙুল আস্তে আস্তে মুঠো হয়ে যায়। ভিজে যাওয়া উইথড্রয়াল ফর্মটা হাতে কচলে একটা পেস্ট বানিয়ে ফেলে। মুখের শেষ সহনশীলতাটাও মুছে যায়, থেকে যায় শুধু দৃঢ়তা আর পাগলামি। স্কুল শেষ, ফিউচার নেই, লিগ্যাল কোনো রাস্তাও নেই। এই দুনিয়া আর এর নিয়ম কারো জন্যই কোনো রাস্তা রাখতে চায় না।
তাই নিজেকেই নিজের লড়াই লড়তে হবে। সুলতান হঠাৎ ঘুরে শহরের প্রান্তে থাকা বস্তির দিকে হাঁটা শুরু করে, যে জায়গা আলো আর নিয়মের বাইরে সবার ভুলে যাওয়া। যত এগোয় তত অন্ধকার হতে থাকে। সবচেয়ে গভীর, সবচেয়ে নোংরা গলিতে, যেখানে একটা স্ট্রিট লাইটও নেই, সেখানে সুলতানের চোখটাই পুরো বদলে যায়। জীবন দিয়ে হলেও এটার জন্য লড়ব। বলা শেষ হতে না হতেই গলির গভীর থেকে একটা তীব্র দুর্গন্ধ ভেসে আসে, আর অন্ধকারে জ্বলে ওঠে দুটো লাল লণ্ঠনের মতো চোখ। না, লণ্ঠন না, একটা শ্যাডো উলফ, সেকেন্ড টিয়ার মিউটেটেড বিস্ট, যেটার শহরের দেয়ালের বাইরেই থাকার কথা। এই দানবগুলো তাদের স্পিড আর শক্তির জন্য কুখ্যাত। নতুন রিক্রুটদের কাছে একটা দুঃস্বপ্ন। একজন সাধারণ মানুষের জন্য এর সামনাসামনি হয়ে 3 সেকেন্ডের বেশি বাঁচাটাই একটা মিরাকল। পালানোর কথাটা মাথায় আসার আগেই সুলতান নিজেই সেটা নিভিয়ে দেয়। নেকড়ের সামনে পিঠ দেখানো মানেই দ্রুত হার, তাই পিছিয়ে না গিয়ে এগিয়ে যায়। মাটি থেকে মরচে ধরা একটা ধারালো স্ক্র্যাপ স্টিল তুলে বুকের সামনে ধরে। বস্তির আন্ডারগ্রাউন্ড বক্সিং রিংয়ে ব্যথা আর হাড় ভাঙা এক্সপিরিয়েন্স দিয়ে শেখা একটা ইনস্টিংক্ট এটা। শক্তিশালী শত্রুর সামনে যত বেশি হারার ভয় পাবে, তত দ্রুত হারবে। শুধু আরও নির্মম আর বেপরোয়া হয়ে গেলেই বেঁচে থাকার একটা চান্স তৈরি হয়। কাদাভরা অন্ধকার গলিতে মানুষ আর নেকড়ে মুখোমুখি। পরের সেকেন্ডেই শ্যাডো উলফ ঝাঁপিয়ে পড়ে, কালো ছায়ার মতো, সোজা গলার দিকে। সুলতান শেষ মুহূর্তে ডান দিকে শরীর মোচড়ায়। গলা বাঁচলেও বাম কাঁধ আর হাত নেকড়ের নখে ছিঁড়ে যায়। বিশাল একটা মাংসের টুকরো উঠে আসে, রক্ত ছিটকে পড়ে। ব্যথায় চোখে ঝাপসা দেখলেও সুলতান পিছু হটে না, বরং ব্যথাটাই যেন হাড়ের ভেতরে নিষ্ঠুরতাকে জাগিয়ে তোলে। গর্জন করে ঘোড়ার মোমেন্টাম দিয়ে স্টিলের বারটা নেকড়ের চোখে সোজা ঢুকিয়ে দেয়। কিন্তু সেকেন্ড টিয়ার বিস্টের শক্তি সুলতান আন্ডার এস্টিমেট করে ফেলেছিল। নেকড়ে মাঝ হাওয়ায় মাথা কাত করে ফেলায় বারটা চোখ ফুটতে পারেনি, শুধু মাথার খুলিতে আধা ইঞ্চির মতো ঢুকে আটকে যায়। ব্যথায় আর রাগে নেকড়ে মাথা ঝাঁকাতেই সুলতানের হাত থেকে বারটা ছুটে যায়, মাটিতে টেনে নিয়ে যায়। এরপর শুরু হয় একদম জঙ্গলি যুদ্ধ। কাদা আর নোংরা পানির মধ্যে দুজন গাড়াগাড়ি খায়। নেকড়ে বারবার নখ দিয়ে ছিঁড়ে ফেলছিল, আর সুলতান পুরোপুরি পাগল হয়ে যাওয়া জন্তুর মতো ডিফেন্স ছেড়ে দিয়ে মুষ্টি, কনুই, হাঁটু, এমনকি দাঁত দিয়েও যেখানেই সম্ভব আঘাত করছিল। পিঠে 3টে গভীর ক্ষত হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল, কাঁধ থেকে রক্ত ঝরছিলই। শক্তি আর জ্ঞান দ্রুত কমে আসছিল। শেষমেশ নেকড়ে সুযোগ পেয়ে সুলতানকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেয়। মাথা ঘুরে যায়, চোখের সামনে তারা দেখতে থাকে। পরের সেকেন্ডে ভারী নেকড়ের শরীর চেপে বসে, দুটো ধারালো নখ কাঁধ চেপে ধরে দেয়ালের কোণে আটকে ফেলে। নাড়াচাড়ার কোনো উপায় নেই। নেকড়ে মাথা নিচু করে, রক্তের গন্ধ 5 সেন্টিমিটারেরও কম দূরে গলার কাছে, বরফের মতো একটা হতাশা গ্রাস করে ফেলে। কিন্তু ঠিক তখনই ফ্যাকাশে একটা হাসি হাসি মুখ মাথায় ভেসে ওঠে। দাদা, তুমি অবশ্যই সবচেয়ে শক্তিশালী সুপার হিউম্যান হবে। দাদা, আমার শরীর ভালো হলে আমি শহরের দক্ষিণের ওই দোকানের কুল বড়ি মাখা খেতে চাই। তুমি হারতে পারো না। তুমি হারলে কি হবে? ওই $1,00,000 কি হবে? হাসপাতালে ট্রিটমেন্ট বন্ধ কথাটার কি হবে? ঠিক যেই মুহূর্তে নেকড়ে মুখ খুলে সুলতানের মাথার খুলি গুড়িয়ে দিতে যাবে, সুলতানের অগোছালো মরণাপন্ন মন এক অভূতপূর্ব শান্তিতে ডুবে যায়। ব্যথা, ভয়, ক্ষোভ সব যেন এক মুহূর্তে শুষে নেয়। ভাই, একবার ভাবো, শেষ মুহূর্তে মানুষ যদি সত্যিই জীবনের সবচেয়ে বড় ফ্ল্যাশব্যাক দেখতে পায়, তাহলে বেশিরভাগ বাঙালির মাথায় হয়তো তখন আসবে, আম্মু আমার এক্সাম আছে না, বা গ্রুপে সবার টাকা এখনো পাঠাইনি। এই ভাইয়ের মাথায় আসলো বোনের কুল বড়ি মাখা। এটাই তো আসল ভাই। সুলতানের সামনে তখন শুধু দুটো জিনিস অবশিষ্ট থাকে, এগিয়ে আসতে থাকা নেকড়ের মাথা আর সেই অকেজো পাওয়ার। এটা একটা অদৃশ্য, অস্পর্শনীয় কিন্তু বাস্তব একটা বাক্স। বাক্স মানেই তার প্রান্ত আছে, আর সেই প্রান্তটা খোলা আর বন্ধ হওয়ার সময় প্রকাশ পায়। একটা পাগলাটে চিন্তা হঠাৎ মাথা চিরে যায়। যদি কোনো বস্তু ঠিক সেই প্রান্তে আটকে যায়, চোখ স্থির হয়ে যায় নেকড়ের মাথা আর গলার সংযোগস্থলে। পরের সেকেন্ডে সুলতান সব মেন্টাল এনার্জি, সব উইল, এমনকি সব জীবনী শক্তি ঢেলে দেয় একটা অভূতপূর্ব স্পষ্ট চিন্তায়। স্পেসের নিচের অর্ধেক নেকড়ের মাথা ঢেকে ফেলে, উপরের অর্ধেক গলার উপরের বাতাসে বসে প্রান্তটা ঠিক মাথা আর গলার সংযোগস্থলে আটকে যায়। স্পেস মুহূর্তে বন্ধ হয়ে যায়, চাপটা হঠাৎ কমে যায়। মুখে মাথায় গরম আঠালো তরল স্প্রে হয়ে ছিটকে পড়ে। দেয়ালে হেলান দিয়ে হাঁপাতে থাকে সুলতান। নিচে তাকিয়ে চোখ শুরু হয়ে যায়। নেকড়ের শরীর তখনও পায়ের ওপর চাপা, কিন্তু মাথাটা নেই। গলার কাটা অংশটা একদম মসৃণ, যেন সবচেয়ে ধারালো লেজার দিয়ে চুল, মাংস, রক্তনালী, হাড়, স্নায়ু সবকিছু একদম নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছে, একটা চুলও এদিক ওদিক না হয়ে। সুলতান নিজের স্পেসের ভেতরে চোখ বন্ধ করে চেতনা ডুবিয়ে দেয়। ওই 1 কিউবিক মিটারের ভেতর নেকড়ের মাথাটা নিঃশব্দে ভাসছিল। চোখে তখনও শেষ মুহূর্তের হিংস্রতা আর পাগলামি। কাটা অংশটা আয়নার মতো মসৃণ। সুলতান বুঝে যায়, এই পাওয়ারের আসল ভয়ঙ্কর দিকটা কখনোই স্টোরেজ ছিল না, ছিল স্পেসের প্রান্ত। ওই প্রান্তে যা কিছু আটকাবে, মাংস হোক, হাড় হোক, স্টিল হোক, সবকিছুই স্পেসের নিয়ম দিয়ে সরাসরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা ফিজিক্স, ডিফেন্স, এমনকি শক্তির পার্থক্য কোনোটাকেই তোয়াক্কা করে না। এটা একটা রুল লেভেল অ্যাবসলিউট কাট। সেকেন্ড টিয়ার বিস্টের শক্ত খুলিও 2 টুকরো হয়ে যাবে। আগুনের পাওয়ার হোক, হার্ডেনিং পাওয়ার হোক, এমনকি স্টিলের শরীর হোক, স্পেসের নিয়মের সামনে সব অর্থহীন। দুনিয়ার চোখে অকেজো মনে হওয়া এই পাওয়ারটা এই মুহূর্তে আসল দাঁত দেখায়। সুলতান নেকড়ের মাথার দিকে তাকিয়ে ঠোঁট আস্তে আস্তে ফাঁক হয়ে যায়।
হতাশা থেকে বেরিয়ে আসার এই আনন্দটা চেপে রাখতে না পেরে একটা নিচু পাগলাটে হাসি বেরিয়ে আসে। বৃষ্টির গলিতে সেই হাসিটা গমগম করে, বেঁচে যাওয়ার পাগলামি আর ভাগ্যের খেলা শেষ পর্যন্ত বুঝে ফেলা ঠান্ডা নির্লিপ্ততা মেশে। কিন্তু দ্রুত নিজেকে শান্ত করে ফেলে, কারণ এখন সবচেয়ে জরুরি জিনিসটা আনন্দ না, টাকা। শরীর ছিঁড়ে যাওয়া ব্যথা সহ্য করে সস্তা ফোল্ডিং ছুরি দিয়ে ব্ল্যাক মার্কেটে বেস্ট ম্যাটেরিয়াল প্রসেস করার সময় শেখা কিছু বেসিক জ্ঞান কাজে লাগিয়ে নেকড়ের হৃৎপিণ্ডের কাছ থেকে মুঠো সাইজের একটা চকচকে ডার্ক ব্লু ক্রিস্টাল খুঁড়ে বের করে। সেকেন্ড টিয়ার বেস্ট কোর আর বেশ পরিষ্কার একটা। অফিসিয়াল চ্যানেলে এসব বেচতে লাইসেন্স লাগে, কিন্তু আন্ডারগ্রাউন্ড ব্ল্যাক মার্কেটে এটাই সবচেয়ে শক্ত কারেন্সি। কমপক্ষে $3 লাখ দামের এই গোল্ড বক্স বোনের ওষুধের জন্য যথেষ্ট, উপরে অনেকটা বাকিও থাকবে। গোল্ড বক্সটা স্পেসে ঢুকিয়ে সুলতান দ্রুত সিন ক্লিন করে ফেলে। নেকড়ের দেহাবশেষ গলির মুখে অস্পষ্ট একটা জায়গায় টেনে নিয়ে যায়, কয়েকটা মাংসের টুকরো ছাড়িয়ে দেয়, যেন মনে হয় কোনো জঙ্গলি জন্তু খেয়েছে বা গ্যাং ফাইটে ফেলে গেছে। তারপর রক্তমাখা স্কুল ইউনিফর্মটা খুলে ড্রেনের ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দেয়। এই ইউনিফর্ম ছিল ওর আগের পরিচয়ের প্রতীক, একজন নিয়ম মানা স্টুডেন্ট, সহজে শিকার হওয়া কেউ। আজ থেকে সেই পরিচয় শেষ। ময়লার মধ্যে থেকে একটা বড় কালো হুডেড ট্রেঞ্চ কোট খুঁজে পায়। পকেটের শেষ কয়েনগুলো দিয়ে রাস্তার পাশের একটা দোকান থেকে সবচেয়ে সস্তা সাদা প্লাস্টিক মাস্ক কিনে নেয়। মাস্কে একটা অদ্ভুত চিরস্থায়ী হাসিমুখ আঁকা। হুট পরে আয়নার সামনে দাঁড়াতেই একদম নতুন একজন মানুষ প্রতিফলিত হয়। আজ থেকে দুনিয়ায় আর কোনো স্টুডেন্ট সুলতান নেই, শুধু থাকবে রাতের ছায়ায় ঘুরে বেড়ানো একটা শিকারী। নিজের একটা নতুন কোডনেম দিয়ে দেয়, জেনারেশন 00। আধ ঘন্টা পর সূর্যনগরের সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড ট্রেডিং সেন্টার ব্ল্যাক গোল্ড মার্কেটে পৌঁছায়। এন্ট্রি লুকানো থাকে একটা পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড পার্কিং লটের গভীরে। দুজন বিশাল লোক দাঁড়িয়ে গেটে, কোমরে অস্ত্র লুকানো স্পষ্ট বোঝা যায়। হাসিমুখ মাস্ক আর জীর্ণ ট্রেঞ্চ কোট দেখে ওরা ভাবে সহজেই সামলানো যাবে এমন একটা নতুন পাবলিক। থামো, এই বাচ্চা কোথা থেকে এসেছে? ছেঁড়া মাস্ক পরে রহস্যময় ভাব নিচ্ছ, নিয়ম জানো না? আরেকজন টাক মাথার লোক আরও সরাসরি হাত বাড়ায়। ঢুকতে চাইলে আগে $100 দিয়ে বডি সার্চ করাও। সুলতান চুপচাপ থেকে যায়, শান্ত চোখে দুজনকে দেখে নেয়। শেষে দাগওয়ালা লোকটার কোমরের অস্ত্রে চোখ আটকে যায় মাত্র 1 মিটার দূরে। লোকটা হাত বাড়াতেই, পিস্তল বের করার আগেই সুলতানের মেন্টাল এনার্জি নিখুঁতভাবে ব্যারেলের মাঝখান ছুঁয়ে যায়। স্পেসের প্রান্ত ব্যারেলটা ঢেকে বন্ধ হয়ে যায়। অর্ধেক ব্যারেল মাটিতে পড়ে যায়, কাটা অংশ আয়নার মতো মসৃণ। দুজনেই স্তব্ধ হয়ে যায়। দাগওয়ালা লোকটা নিজের অস্ত্রের অর্ধেক অংশ দেখে, তারপর মাটিতে পড়ে থাকা বাকি অর্ধেক। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। কি করা হয়েছে সেটা ওরা দেখতেই পায়নি, শুধু দেখেছে একটা স্পেশাল অ্যালয় ব্যারেল, যেন কোনো অদৃশ্য দানব কামড়ে নিয়ে গেছে। অজানাটাই তো ক্ষমতার চেয়ে বেশি ভয়ঙ্কর। টাক মাথার লোকটা হাত সরিয়ে জোর করে হেসে বলে, প্লিজ ভেতরে যান। সুলতান ওদের দিকে না তাকিয়েই সোজা এই আইনহীন, শুধু স্বার্থে চলা আন্ডারওয়ার্ল্ডে ঢুকে পড়ে। মার্কেটের ভেতরে ইঞ্জিন অয়েল, সস্তা মদ আর ওজনের গন্ধ মিশে। নিয়ন সাইনে সবার মুখ কারো আলোয়, কারো ছায়ায়। এক্সোস্কেলেটন পরা মার্সেনারি, কালো পোশাকের গোল্ড পোশন বিক্রেতা, কোণে বসে ইনফরমেশন বাউন্টি লিস্ট আদান প্রদান করা লোকজন। সুলতান সময় নষ্ট না করে সোজা চলে যায় মার্কেটের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে জমকালো 3তলা বিল্ডিং, ব্ল্যাক গোল্ড মার্চেন্ট গিল্ডে। কাউন্টারের পেছনে 200 পাউন্ডের এক মোটা দোকানদার মাথা নিচু করে জেম পালিশ করছিল। না তাকেই জিজ্ঞেস করে, কি বেচবে? সুলতান জবাব না দিয়ে হাত বাড়িয়ে দেয়। চিন্তা করতেই একটা মুঠো সাইজের চকচকে নীল গোল্ড বক্স ধপাস করে কাউন্টারে পড়ে। মোটা লোকটা থমকে যায়, ধীরে মাথা তোলে, চোখের লোভ প্রায় লুকাতেই পারে না। কিন্তু ও তো পাকা ব্ল্যাক মার্কেট ভেটারান। চেহারার সোনালি ভাব আধা সেকেন্ডেই তুচ্ছতায় বদলে যায়। বক্সটা তুলে ভান করে দেখে, তারপর কাউন্টারে ছুঁড়ে দেয়। কোয়ালিটি মিডিওকার, এনার্জি মিক্সড, 12 জোর সেকেন্ড টিয়ার। 1 লাখ, নাও বা যাও। এটা দরদাম না, প্রায় ডাকাতি। সুলতান রাগও দেখায় না, দরদামও করে না, শুধু ঠান্ডা একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে গোল্ড বক্স আবার স্পেসে ঢুকিয়ে ঘুরে হাঁটা শুরু করে। মোটা লোকটা প্যানিক করে ফেলে। বাজার না চেনা লোকই শুধু জেদ ধরে থাকে। এভাবে হুট করে চলে যাওয়া মানে সুলতান এই লোকটার চেয়ে বেশি জানে। দাঁড়াও, দাম নিয়ে কথা বলা যায়। 2 লাখ, এরপর 2.5 লাখ, এর বেশি না। তখনই সুলতান থামে, আধা ঘুরে তাকায়। লাইটের নিচে হাসিমুখ মাস্কটা বিশেষভাবে ভয়ঙ্কর লাগে। 3 লাখ অ্যানোনিমাস ব্ল্যাক কার্ডে ট্রান্সফার করো। মোটা লোকের মুখ কুচকে গেলেও শেষমেশ দাঁত চেপে রাজি হয়ে যায়। এই যে জিনিস দেখানোর পর চলে যাচ্ছি, ভাব নিয়ে দাম বাড়ানোর টেকনিক, এইটাই তো একদম নিউ মার্কেট বা গাউচিয়ার আসল নেগোসিয়েশন স্কিল। শুধু পার্থক্য হলো ওখানে দোকানদার আরেকটু কামান ভাই বলে, এখানে দোকানদার মনে মনে ভাবছে এই পোলাটা মানুষ নাকি স্পেস ডিমন। ব্ল্যাক কার্ড হাতে নিয়ে সুলতান বেরিয়ে যায়। চেম্বার থেকে বের হতেই মোটা লোকটার হাসি মিলিয়ে যায়। কোণে বসে থাকা এক শক্তিশালী লোককে ইশারা করে দেয় শেষ করে দিতে। লোকটা হেসে চুপচাপ আরও 4 জন ট্যাটুওয়ালা গুন্ডাসহ পিছু নেয়। সুলতান শুরু থেকেই এই 5টা ল্যাজ খেয়াল করেছিল। আরও গুরুত্বপূর্ণভাবে হাঁটতে হাঁটতেই নিজের নতুন পাওয়ারটাও টেস্ট করে নেয়। একটা নুড়ি পাথর তুলে 1 পা ফেলার সময় স্পেসে ঢুকিয়ে পরের পায়ে বের করে দেয়। নুড়িটা দৌড়ানোর মোমেন্টামের কাইনেটিক এনার্জি নিয়ে বুলেটের মতো ছুটে যায়। তখনই সুলতান বুঝে যায় এই স্পেস শুধু কাটতেই পারে না,
কাইনেটিক এনার্জিও অস্থায়ীভাবে স্টোর আর রিলিজ করতে পারে। আরও এফিশিয়েন্ট কাউন্টার অ্যাটাক প্ল্যান দ্রুত মাথায় সাজিয়ে ফেলে। সুলতান ইচ্ছাকৃতভাবে ওই 5 জনকে ব্ল্যাক মার্কেটের গোলক ধাঁধা দিয়ে নিয়ে যায়। শেষে একটা পরিত্যক্ত 3তলা আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে ঢুকে পড়ে। অন্ধকার, নির্জন, কোনো সার্ভেইলেন্স ক্যামেরা নেই, ঝামেলা সামলানোর জন্য পারফেক্ট। ঠিক যেমন আন্দাজ, থামতেই 5 জন বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলে, সব পালানোর রাস্তা বন্ধ করে দেয়। সামনে থাকা লোকটা বিড়াল ইঁদুর খেলার মেজাজ নিয়ে বলে, বাচ্চা, দৌড়ানোই তো বেশ ভালো, কার্ড আর জিনিসপত্র রেখে দাও, আজ মন ভালো আছে, হয়তো একটু কম কষ্ট দেব। সুলতান ধীরে ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় সাদা হাসিমুখ মাস্কটা ভয়ঙ্কর লাগে। রাগও করে না, চেঁচামেচিও করে না, শান্ত, ইমোশনহীন গলায় জিজ্ঞেস করে, তোমাদের মাথার দাম আছে? লোকটা এক মুহূর্ত থমকে গিয়ে রাগে ফেটে পড়ে। 2 হাতে ছুরি ধরে সজোরে সুলতানের কপাল বরাবর নামিয়ে আনে। ব্লেড বাতাস চিরে সাঁই করে নামে। সাধারণ কারো জন্য এই আঘাত মাথা থেকে বুক পর্যন্ত কেটে দিতে যথেষ্ট, কিন্তু সুলতান পিছু না হটে ব্লেডের দিকেই এগিয়ে যায়। ব্লেড আঘাত করার মুহূর্তেই স্পেসের প্রান্ত ব্লেডের ধারালো অংশ দিয়ে সুইপ করে যায়। ব্লেডের সবচেয়ে ধারালো অংশটাই বাতাসে মিলিয়ে যায়। লোকটা হাতে হালকা লাগা টের পেয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। ততক্ষণে সুলতান ওর স্পেসে ঢুকে গেছে। 1 মিটারের মধ্যে স্পেস খোলে, প্রান্তগলা ঢাকে, স্পেস বন্ধ হয়। একটা চাপা শব্দ। লোকটার হিংস্র রাগ ভরা মুখ মুহূর্তে জমে যায়। মাথা, গলা ট্যাটু সহ উধাও হয়ে যায়। শরীর সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থাতেই ভারী শব্দে মাটিতে পড়ে যায়। বাকি 4 জন হিংস্র হাসি জমে গিয়ে শুধু বিশুদ্ধ আতঙ্কে পরিণত হয়। কি হয়েছে বুঝতেই পারেনি, শুধু দেখেছে একজন জীবন্ত মানুষের মাথা উধাও। শেষমেশ একজন হতাশায় চিৎকার করে ওঠে। 4 জন ঘুরে দৌড়াতে শুরু করে, কিন্তু সুলতান ওদের বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছা রাখে না। এক পায়ের স্টাম্পেই ভূতের মতো মাটির উপর দিয়ে ছুটে সবচেয়ে কাছেরটাকে ধরে ফেলে। বাকি 4 জনও একে একে মাটিতে পড়ে যায়। পুরো প্রসেসে কয়েক সেকেন্ডই লাগে। পার্কিং লটে শুধু 5টা লাশ ছড়িয়ে থাকে, রক্ত ছড়িয়ে নরকের একটা খুলে যাওয়া স্ক্রলের মতো মাটিতে ছড়িয়ে পড়ে। সুলতান মাঝখানে দাঁড়িয়ে থাকে। কালো ট্রেঞ্চ কোটে 1 ফোঁটাও দাগ নেই। দেহগুলো তন্ন তন্ন করে সার্চ করে কিছু নগদ টাকা, প্রায় $30,000 আর একটা সূক্ষ্মভাবে বানানো মিলিটারি গ্রেড অ্যালয় ড্যাগার পাওয়া যায়। সব স্পেসে ঢুকিয়ে পকেটের গভীর থেকে ব্ল্যাক কার্ডটা চেক করে। 3 লাখ প্লাস এই 30,000 যথেষ্ট, অবশেষে যথেষ্ট। হাসিমুখ মাস্কের ভেতর দিয়ে অন্ধকার ভেদ করে যেন আইসিইউতে থাকা বোনের ফ্যাকাশে মুখটা দেখতে পায়। সবসময় ঠান্ডা আর প্রাণহীন চোখ দুটো একটু উষ্ণ হয়ে ওঠে। পিয়া, দাদার কাছে টাকা আছে তোকে বাঁচানোর জন্য, বিড়বিড় করে বলে ব্ল্যাক কার্ডটা আবার গভীর পকেটে রেখে না থেমে ঘুরে বেরিয়ে যায়, রক্তমাখা পার্কিং লটটা অন্ধকারে ফেলে রেখে। সুলতান বেরিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যেই তাড়াহুড়ো করা পায়ের শব্দ শোনা যায়। ব্ল্যাক গোল্ড মার্চেন্ট গিল্ডের মোটা ম্যানেজার এনার্জি গান হাতে 1 ডজন গার্ড সহ পার্কিং লটে ঢুকে পড়ে। কোথায়ও 5 জন মিলে একজনকে ধরতে পারলো না, ধরতে পারলে নিজের হাতে শাস্তি দেব। দৃশ্যটা দেখেই মোটা ম্যানেজারের গালিগালাজ থেমে যায়। মুখ কাঁপতে থাকে, ছোট চোখ দুটো বড় হয়ে যায়, রক্তবর্ণ। 5টা মৃতদেহ, 5টা মাথা কাটা লাশ। সবচেয়ে ক্যাপাবল লোকটা, যে সি লেভেল হার্ড অ্যান্ড স্কিন পাওয়ার নিয়ে অ্যাওয়েক করেছিল, একটা ছেঁড়া বস্তার মতো রক্তের পুকুরে পড়ে আছে। গলার কাটা অংশ এতই মসৃণ যে আয়না হিসেবেও ব্যবহার করা যাবে। মোটা লোকের মেরুদণ্ড থেকে মাথা পর্যন্ত একটা হাড় হিম করা ঠান্ডা স্রোত বয়ে যায়। পা দুর্বল হয়ে ধপ করে ঠান্ডা আঠালো তরলের মধ্যে বসে পড়ে। ঠোঁট কাঁপে, দাঁত ঠাকঠাক করে। এই কাট! আয়নার মতো মসৃণ কাটা গলার দিকে আঙুল দেখিয়ে কান্না আর অসীম ভয়ে কাঁপা গলায় বলে, কোনো পোড়ার দাগ নেই, ছেঁড়ার দাগ নেই, এটা একটা স্পেশাল কাট। স্পেসের নিয়ম এত নিখুঁতভাবে, এত ভয়ঙ্করভাবে অ্যাপ্লাই করা। মোটা দোকানদার নিজেও অন্তত বি লেভেল স্পেশাল ফিগার, দুনিয়ার একজন বড় নাম, তারপরও মাথা পুরোপুরি ফাঁকা হয়ে যায়। কি জিনিসকে সে খেপিয়ে দিয়েছে? এই ধরনের কিলিং গড কখন সূর্যনগরে এসেছিল? রাত তখন গভীর, বৃষ্টি থেমে গেছে। প্রথমে কালো ট্রেঞ্চ কোট, হাসিমুখ মাস্ক আর রক্তমাখা মিলিটারি ড্যাগার সবকিছু স্পেসে ঢুকিয়ে ফেলে। তারপর ময়লার ঝুড়ি থেকে তুলে ধোয়া পুরনো স্কুল ইউনিফর্ম আবার পরে, জীর্ণ ব্যাকপ্যাক কাঁধে নিয়ে আবার সেই সাধারণ একটু রোগা স্টুডেন্ট হয়ে যায়। কিন্তু জামা কাপড় বদলানো যায়, চোখ বদলানো যায় না। যে ছেলেটা সবসময় একটু হীনমন্যতা আর সহনশীলতা বয়ে বেড়াতো, সে যেন গতকালের মধ্যে হারিয়ে গেছে। বৃষ্টি ভেজা রাতের গলিতে সুলতানের চোখে এখন এক অদম্য শীতলতা আর তীক্ষ্ণতা। তারপর সূর্যনগর ফার্স্ট হাসপাতালের পেমেন্ট উইন্ডোতে ছুটে যায়। ডিউটিতে থাকা নার্স তন্দ্রায় ঢুলছিল, কিন্তু অ্যানোনিমাস ব্ল্যাক কার্ডটা গ্লাসের জোরে ঠেকাতেই চমকে ওঠে। আইসিইউ, 0-র নিচে টেম্পারেচার। এখনই সবচেয়ে ভালো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ব্যবহার করুন। কার্ডে 3,30,000 আছে, না হলে অন্য উপায় খুঁজাব। গলা ভাঙা কিন্তু কোনো দরাদরির জায়গা নেই। নার্স প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপর বিশাল অঙ্কের ব্ল্যাক কার্ডের দিকে তাকিয়ে, তারপর সস্তা স্কুল ইউনিফর্মের দিকে তাকিয়ে অবিশ্বাস্য চোখে দেখে। একজন গরিব স্টুডেন্টের মতো দেখতে ছেলে এত সহজে 3 লাখের বেশি ডলার বের করে দিতে পারে। এই কন্ট্রাস্টটা কয়েক সেকেন্ডের জন্য তাকে বাকরুদ্ধ করে দেয়। কিন্তু ব্ল্যাক কার্ডের ব্যালেন্স তো মিথ্যা বলে না, তাই সাথে সাথেই মনোভাব বদলে ডাক্তারকে জানিয়ে সবচেয়ে উঁচু লেভেলের ট্রিটমেন্ট অ্যারেঞ্জ করে দেয়। আধ ঘন্টা পর সবচেয়ে লেটেস্ট জিন রিপেয়ার ড্রাগ ধীরে ধীরে পিয়ার শরীরে দেওয়া হয়। বোনের ফ্যাকাশে মুখে একটু রং ফিরতে দেখেই সুলতানের টানটান স্নায়ু একটু শিথিল হয়। ওয়ার্ড তখন খুব শান্ত, বিছানার পাশে বসে ঘাম ভেজা চুল আলতো করে সরিয়ে দেয়। এই মুহূর্তেই চোখের ভয়ঙ্কর হিংস্রতা আর খুনে ভাব একটু গলে যায়।
নরম একটা কোমলতায় বদলে যায়। শরীর দুর্বল হলেও মনটা তীক্ষ্ণই থাকে। পিয়ার চোখের পাতা কাঁপে, ধীরে চোখ খোলে, হাত ধরে আসতে জিজ্ঞেস করে দাদা কোনো বিপজ্জনক কিছু করতে যাচ্ছে কিনা। শরীরে লেগে থাকা হালকা মেটালিক গন্ধটা টের পায়। দাদার মধ্যে যে বদলটা এসেছে সেটাও বুঝে ফেলে। এই জায়গায় বলতেই হয়, অসুস্থ ছোট বোনদের একটা সুপার পাওয়ার থাকে যেটা কোনো অ্যাওয়েকেনিং স্টোনেও ধরা পড়ে না। ভাইয়ের মুখ দেখেই সব সিক্রেট বুঝে ফেলা। পাওয়ার! ভাই যতই মিথ্যা বলুক না কেন, ছোট বোনের রাডার থেকে কিছুই বাঁচে না। সুলতানের বুক শক্ত হয়ে ওঠে, তবু নরম হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে মিথ্যা বলে, কোনো বিপদ নেই, শুধু স্কুলের স্পটটা এক বড়লোকের ছেলের কাছে বিক্রি করে দিয়েছে ট্রিটমেন্টের টাকার জন্য। পিয়ার চোখ সাথে সাথে অন্ধকার হয়ে যায়। সে জানে সেই স্পটটা দাদার কাছে কি মানে রাখত, এতগুলো বছরের জন্য কতটা ত্যাগ করেছে সেটাও জানে। লাল হয়ে যাওয়া চোখে বলে সে একটা বোঝা হয়ে গেছে। কিন্তু সুলতান নাক টিপে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার মতো হেসে বলে, এটা তো একটা মূল্যহীন স্পট, চলে গেছে তো গেছে, পড়াশোনা ছাড়াও আমি সেরা হতে পারবো, বেশি ভেবো না, শুধু ভালো হয়ে ওঠায় মন দাও। দাদা, ভালো হলে আমরা শহরের দক্ষিণের ওই দোকানের কুল বড়ি মাখা খেতে যাব। পিয়া আবার ঘুমিয়ে পড়ার পর সুলতান চুপচাপ অনেকক্ষণ ওয়ার্ডে বসে থাকে। ওয়ার্ড ছেড়ে বেরোতেই মুখের শেষ উষ্ণতাটাও পুরোপুরি মিলিয়ে যায়। রাতের চেয়েও ঠান্ডা একটা খুনে মনোভাব সেই জায়গা দখল করে নেয়। এখন সময় হয়েছে রুদ্রর কাছে হিসাব চাওয়ার। স্পট চুরি, বোনকে অপমান আর সম্মান পায় মারানোর। পরদিন সকালে সূর্যনগর নাম্বার 1 হাই স্কুলের গেটে রোদ পড়লেও সুলতানের উপর পড়তেই যেন সেই অদৃশ্য ঠান্ডাটায় আটকে যায়। পুরনো ব্যাগ কাঁধে নিয়ে গত 3 বছরের মতোই স্কুলে ঢোকে, কিন্তু এবার ক্লাসরুমে না গিয়ে সোজা একাডেমিক অফিসে গিয়ে সোশ্যাল সোলজার এক্সামের রেজিস্ট্রেশন ফর্ম নেয়। রুদ্র যেহেতু গ্যারান্টিড অ্যাডমিশন স্পটটা জোর করে নিয়েছে, স্কুলের রাস্তা শেষ, তাই একটা আলাদা রাস্তা খুঁজতে হবে, বেশি কঠিন, বেশি বিপজ্জনক, কিন্তু বেশি সরাসরি। সোশ্যাল সোলজার এক্সাম প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। যারা যোগ দেয় তারা হয় ব্যাকগ্রাউন্ড রিসোর্সহীন, নির্মম মানুষ যাদের ফিউচারের জন্য জীবন বাজি ধরতে হয়, নয় ডেড এন্ডে ঠেলে দেওয়া মানুষ যাদের আর কোনো রাস্তা নেই। সুলতান স্পষ্টভাবেই দ্বিতীয় গ্রুপের। কিন্তু অফিস থেকে ফর্ম নিয়ে বের হতেই করিডোরে একটা কর্কশ গলা শোনা যায়। আরে, এটা তো আমাদের স্কুলের সাবেক জিনিয়াস সুলতান না? মাথা তুলতেই দেখে রুদ্র কয়েকজন ফলোয়ার নিয়ে এগিয়ে আসছে, সাথে সাজগোজ করা একটা মেয়েকে জড়িয়ে ধরে, মুখে সেলফ স্যাটিসফাইড ভাব। অন্য মানুষের হাড়ের উপর দাঁড়িয়ে উঁচু জায়গায় ওঠা একজন বিজয়ীর মতো, যে ইচ্ছাকৃতভাবে পেছন ফিরে হাসতে আসে। রুদ্র সামনে এসে আগে সুলতানকে উপর নিচ দেখে নেয়, তারপর ব্যঙ্গ করে বলে, গতকাল ক্লাসে আসনি, মন খারাপ করে বাসায় ছিলে বুঝি? সুলতান কোনো জবাব না দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রুদ্র কাঁধ চেপে ধরে চোখ যায় হাতে ধরা রেজিস্ট্রেশন ফর্মের দিকে। ফর্মটা ছিনিয়ে নিয়ে চোখ বুলিয়ে থমকে যায়, তারপর যেন জীবনের সবচেয়ে মজার জোক শুনেছে এমনভাবে জোরে হেসে ওঠে। সোশ্যাল সোলজার এক্সাম রেজিস্ট্রেশন ফর্ম, এটা দেখো! একটা লেভেল 1 স্টোরেজ স্পেস অ্যাওয়েক করা লোক সোশ্যাল এক্সামে যেতে চাইছে। বাঁচার শখ শেষ নাকি? দানবদের ফুড ডেলিভারি দিতে যাবে ওয়াইল্ডারনেসে? গলাটা জোরে হওয়াতে দ্রুত করিডোরে একগাদা স্টুডেন্ট জড়ো হয়ে যায়। কেউ ফিসফিস করে বলে সুলতানকে হয়তো প্রভোগ করা হয়েছে, কেউ মাথা নেড়ে ভাবে এভাবে সোশ্যাল এক্সামে যাওয়া মানে মৃত্যু চাওয়া। বাকিরা শুধু শো দেখতে চায় রুদ্র কাদায় ফেলে দেওয়ার পরও সুলতান আগের মতো মাথা নিচু করে মেনে নেয় কিনা। ওদের চোখে সুলতানের আগের নীরবতা আর সহনশীলতা অনেক আগেই দুর্বলতা হিসেবে ভুল বোঝা হয়ে গেছে, তাই এবারও একই রকম হবে বলেই সবার ধারণা। কিন্তু ঠিক তখনই রুদ্র ফর্মটা মাটিতে ফেলে দিয়ে $1000 লিমিটেড এডিশন ট্যাকটিক্যাল জুতা দিয়ে জোরে পাড়া দেয়। ঘষতে ঘষতে চরম বিদ্বেষ নিয়ে নিচে তাকিয়ে বলে, মিডিওকারদের নিজের জায়গায় থাকা উচিত। এই কাগজটা তোমার একটা বৃথা আকাঙ্ক্ষা মাত্র, পিঁপড়ার মতো সহজেই মারিয়ে দিলাম। আগে হলে সুলতান হয়তো সত্যিই মাথা নামিয়ে চুপচাপ কাগজটা তুলে সব অপমান গিলে নিত, কিন্তু এখন জিনিসটা আলাদা। সুলতান ধীরে মাথা তোলে, মুখে কোনো রাগের গর্জন নেই, অপমানিত কান্নাও নেই, শুধু একটা ভয়ঙ্কর শান্তি। চোখ দুটো যেন আলো গিলে নেওয়া দুটো গহ্বর। পরের সেকেন্ডে কোনো ওয়ার্নিং ছাড়াই করিডোরে একটা ভারী শব্দ ফেটে পড়ে। শরীর হালকা নিচু হয়ে ডান পা প্রায় অদৃশ্য একটা ছায়ায় বদলে যায়। একটা শক্তিশালী ফ্রন্ট কিক সরাসরি রুদ্রর পেটে বসে যায়, এত দ্রুত আর এত ভারী যে রুদ্রর হিংস্র হাসিটা গুটিয়ে নেওয়ার সময়ও পায় না। হাই স্পিড দানবের মতো আঘাত করা এই কিকে শরীর চিংড়ির মতো বেঁকে যায়, মুখ থেকে পিত্ত আর অ্যাসিড উগরে বেরিয়ে আসে। শেষমেশ পা মাটি ছেড়ে দেয়, প্রায় 3 মিটার পিছনে উড়ে গিয়ে ধুম করে করিডোরের বুলেটিন বোর্ডে পিঠ ঠুকে যায়। পুরো টেম্পার্ড গ্লাস মুহূর্তে হাজারো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। পুরো জায়গাটা একদম মৃত্যুসম নীরব হয়ে যায়। কেউ ভাবেনি সুলতান মুভ করবে, আরও কম লোক ভেবেছিল এভাবে রুদ্রকে ছুঁড়ে ফেলবে। রুদ্র ভাঙা কাচের স্তূপ থেকে কাদার মতো গড়িয়ে পড়ে, মুখ মৃত্যুর মতো ফ্যাকাশে, ব্যথায় একটা সম্পূর্ণ চিৎকারও বের করতে পারে না। আর সুলতান শুধু পা সরিয়ে নেয়, একই জায়গায় দাঁড়িয়ে থাকে, যেন সেই কিকে কাউকে উড়িয়ে দেওয়া হয়নি, শুধু একটু ধুলো ঝেড়ে ফেলা হয়েছে। কিন্তু এখানেই শেষ না। রুদ্রর পিছনের ভিড় থেকে সারাক্ষণ চুপচাপ থাকা একজন বাজকাট মিডল এজড লোক হঠাৎ সামনে এগিয়ে আসে। শরীরের অরা হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে, পায়ের নিচের পাথরও ফেটে যায়। ডি লেভেল স্ট্রেংথ টাইপ অ্যাওয়েকেন্ড, চৌধুরী ফ্যামিলি, বিশেষভাবে রুদ্রকে দেওয়া বডিগার্ড, মিলিটারি সিস্টেমের সরাসরি রিক্রুট। সাহস আছে তোর! জোরে চিৎকার করে কামানের গোলার মতো ছুটে আসে। মাটির হাঁড়ির সাইজের মুঠি সোজা মুখের দিকে বাতাস চিরে আসতে থাকে। চারপাশের স্টুডেন্টরা প্যানিক করে ফেলে,
চিৎকার আর পালানোর শব্দ মিশে যায়। সবাই জানে এই লেভেলের স্ট্রেংথ টাইপ অ্যাওয়েকেন্ডের এক ঘুষিতে হাড় ভাঙাটা কোনো অতিরঞ্জন না, কিন্তু সুলতান পিছিয়ে যায় না, বরং মুঠি মুখ ছোঁয়ার ঠিক মুহূর্তে সামনে এগিয়ে যায়। সরাসরি সামনাসামনি না গিয়ে এক ফোঁটা পানির মতো ওর বাহুর মধ্যে ঢুকে পড়ে, দূরত্ব 1 মিটারের মধ্যে নামিয়ে আনে। বডিগার্ড প্রথমে অবাক, তারপর ব্যঙ্গ করে হাসে। ওর চোখে ক্লোজ কম্ব্যাটেই তো স্ট্রেংথ টাইপ অ্যাওয়েকেন্ডরা সবচেয়ে ভালো। তাই মুঠি ফিরিয়ে নিয়ে স্ট্যান্স বদলে 2 হাত জড়ো করে চাপ দিয়ে হাড় অর্গান সব গুঁড়ো করে দেওয়ার প্রস্তুতি নেয়। দুর্ভাগ্যক্রমে 1 মিটারের মধ্যে থাকাটা সুলতানের জন্য কি মানে সেটা লোকটার কোনো ধারণাই নেই। এটা ক্লোজ কম্ব্যাট না, এটা এক্সিকিউশন। একটা অদৃশ্য স্পেশিয়াল ফ্লাকচুয়েশন ঝিলিক দিয়ে যায়। কোনো বাড়তি নড়াচড়া ছাড়াই একটা নিঃশব্দ চিন্তা, স্পেস খোলো, প্রান্ত ঢেকে দাও, জয়েন্ট বন্ধ করো। একটা বিশ্রী কর্কশ শব্দের পর পুরো স্কুল তাদের জীবনের সবচেয়ে অবিস্মরণীয় দৃশ্যটা দেখে। শরীর ছোঁয়ার ঠিক 1 ইঞ্চি আগে বডিগার্ডের 2 হাত কনুই থেকে একদম মসৃণভাবে কেটে যায়। মোটা হাত দুটো তখনও বদ্ধ অবস্থায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ফ্লোর টাইলসে 2 বার ধূপ শব্দে পড়ে যায়। কাটা অংশটা আয়নার মতো মসৃণ। প্রথমে একটা মৃত্যুসম নীরবতা নেমে আসে, তারপর রক্ত প্রায় আধা সেকেন্ড দেরিতে যেন ওই ভয়ঙ্কর মসৃণ 2 কাটা জায়গা থেকে ফোয়ারার মতো বেরিয়ে আসে। করিডোরের সাদা দেয়ালে বিশাল ফ্যানশেপ দাগ পড়ে যায়। বডিগার্ড নিজের খালি কনুইয়ের দিকে তাকায়, তারপর মাটিতে পড়ে থাকা এখনও কাঁপতে থাকা হাত দুটোর দিকে। হিংস্র চেহারা সম্পূর্ণ জমে যায়। ব্যথাটা মস্তিষ্কে পৌঁছাতেই একটা রক্ত জমানো চিৎকার দিয়ে হাঁটু গেড়ে মাটিতে পড়ে যায়। জবাই হওয়ার আগে জন্তুর মতো মাটিতে গাড়াগাড়ি খায়। সেই মুহূর্তে পুরো করিডোর এত নিস্তব্ধ যে একটা পিন পড়ার শব্দও শোনা যাবে। কেউ কি হয়েছে দেখতেই পায়নি। একটা স্পষ্ট সুপার ন্যাচারাল এনার্জি ফ্লাকচুয়েশনও ধরা পড়েনি। একজন ডি লেভেল স্ট্রেংথ টাইপ অ্যাওয়েকেন্ডের হাত দুটো এভাবে হাওয়া হয়ে গেল, আর সুলতান শান্তভাবে রক্তের পুকুরে গোঙাতে থাকা বডিগার্ডকে টপকে এক পা করে রুদ্রর দিকে এগিয়ে যায়। রুদ্র এতক্ষণে পুরোপুরি আতঙ্কিত, মুখ কাগজের মতো সাদা, 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে পিছাতে থাকে, ভয়ে নিজের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে। সুলতান সামনে থেমে যায়, শত শত আতঙ্কিত আর বিস্মিত চোখের সামনে। ধীরে পা তুলে নিজের জীর্ণ সস্তা কেটস দিয়ে রুদ্রর ফোলা বিকৃত মুখ ঠান্ডা কাঁচ ভাঙা মেঝেতে সজোরে চেপে ধরে। শান্ত কিন্তু উত্তরে ঠান্ডা, বাতাসের মতো একটা স্রোত নিয়ে গলা সবার কানে পৌঁছায়। তোমার গ্যারান্টিড অ্যাডমিশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ফাইনাল এক্সামে তুমি যা নিয়ে গর্ব করো সবকিছু আমি নিজের হাতে সবার সামনে গুড়িয়ে দেব। বলেই ধীরে পা সরিয়ে নেয়। আরেকবার তাকানোরও প্রয়োজন বোধ করে না। ঘুরে দাঁড়িয়ে ঝুঁকে মাটি থেকে পায়ের ছাপ পড়া চাপা খাওয়া রেজিস্ট্রেশন ফর্মটা তুলে নেয়। আলতো করে ধুলো ঝেড়ে পুরনো ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যায়। সবাই আপনা আপনি রাস্তা করে দেয়। করিডোরের জানালা দিয়ে সূর্যের আলো পড়ে লম্বা, একা আর নিঃশব্দ একটা ছায়া তৈরি করে। তবু সেই চাপা অরাটা এতটাই ভারী যে কেউ সরাসরি তাকাতেও ভয় পায়। এদিকে প্রিন্সিপালের অফিসে বুড়ো প্রিন্সিপাল সিকিউরিটি ক্যামেরার রিপ্লে দেখছিলেন। বডিগার্ডের হাত কাটা যাওয়ার মুহূর্তে ছবি ফ্রিজ হতেই হাত কাঁপতে থাকে। কোনো স্পষ্ট স্পিরিচুয়াল এনার্জি লিকেজ নেই, কোনো এক্সাজারেটেড এনার্জি ফ্লাকচুয়েশন নেই। এমনকি স্পেশাল রিপল এতই দুর্বল যে প্রায় ধরাই যায় না। কারণ এর মানে এই পাওয়ার এমন কিছু না যেটার সাথে লড়া যায়, বরং এমন কিছু যা সরাসরি নিয়মকেই প্রভাবিত করে। দেখতে দেখতে প্রিন্সিপালের হাতে থাকা চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে যায়। এটা লেভেল 1 স্টোরেজ স্পেস না, এটা স্পেসের নিয়মের একটা প্রকাশ। এই মুহূর্তে বুঝে যান সূর্যনগরে একটা আসল মনস্টার জন্ম নিয়েছে। সাথে সাথে ইমার্জেন্সি বাটন চেপে সুলতানের 3 মিনিটের সার্ভেইলেন্স ফুটেজ অ্যাজ লেভেল সিক্রেট হিসেবে সিল করার অর্ডার দেন। কাউকে অ্যাক্সেস করতে দেওয়া নিষেধ। শুধু এটাই না, সুলতানের গত 3 বছরের পুরো ফাইলও চেয়ে পাঠান। স্পষ্টতই যাকে সবাই এতদিন মিডিওকার ভাবত তাকে পুরোপুরি নতুন করে মূল্যায়ন করতে চাইছেন। কিন্তু স্কুল সবে বুঝতে শুরু করেছে সুলতানের ভ্যালু। ওদিকে চৌধুরী ফ্যামিলি ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সুলতানকে মেরে ফেলতে হবে। চৌধুরী ভিলার জমকালো ক্রিস্টাল চ্যান্ডেলিয়ারের নিচে পরিবেশ যেন ফ্রিজের মতো চাপা। রুদ্র সোফায় শুয়ে প্রতিশোধের জন্য চিৎকার করতে থাকে, প্রমিস করে সুলতানকে ভয়ঙ্করভাবে মৃত্যু দেবেই। ফরাসি জানালার পাশে দাঁড়িয়ে মতিন চৌধুরী রুদ্রর বাবা পুরো ঘটনা চুপচাপ শুনে সরাসরি একটা এনক্রিপ্টেড কল করেন। অন্য প্রান্তে হান্টার ডগস নামের একটা ডেসপারেট স্কোয়াড ওয়াইল্ডারনেসে নোংরা আর অন্ধকার কাজে স্পেশালাইজড। মতিন চৌধুরী প্রথমে সুলতানের জীবনের জন্য $10 মিলিয়ন অফার করেন, কিন্তু জানার পর যে সুলতান একাই একজন ডি লেভেল বডিগার্ডের হাত কেড়ে নিয়েছে, হান্টার ডগস আরও $5 মিলিয়ন বাড়িয়ে দেয় আপগ্রেডেড ইকুইপমেন্টের জন্য। শর্ত রাখে তারা শুধু অ্যাক্সিডেন্টাল চিহ্ন তৈরি করবে, বাকিটা বন্য দানবরা পরিষ্কার করে দেবে, মিলিটারিও ধরতে পারবে না। মতিন চৌধুরী দ্বিধা ছাড়াই রাজি হয়ে যান। তার চোখে সুলতান যতই দানব হোক না কেন, ওয়াইল্ডারনেসে ঢুকলেই একদিন দানবদের ছিঁড়ে খাওয়া লাশ হয়ে যাবে। 3 দিন পর এক্সামের আর মাত্র আধ মাস বাকি থাকতে সূর্যনগর মিলিটারি আর এডুকেশন বোর্ড মিলে শহরের বাইরে 07 নম্বর ওয়াইল্ডারনেস জোনে একটা ফাইনাল বড়সড় প্র্যাকটিক্যাল ট্রেনিং এক্সারসাইজ আয়োজন করে। এই এক্সারসাইজ সব সিনিয়র স্টুডেন্টদের পাগল করে তোলে। শুধু এক্সামে সরাসরি প্রভাব ফেলবে বলে না, মিলিটারিও দারুণ রিওয়ার্ড দিচ্ছিল, বিশেষ করে ফার্স্ট প্লেসের প্রাইজ। অমূল্য একটা 3rd টিয়ার এনার্জি কোর, যেটা যে কোনো অ্যাওয়েকেন্ডকে ঈর্ষান্বিত করবে। মাঠ ভাড়া, মিলিটারি হোভার বাস, স্টুডেন্টরা দলে দলে দাঁড়িয়ে উত্তেজনা
টেনশন আর প্রত্যাশা মিশিয়ে। কিন্তু সুলতান একা কোণে জীর্ণ ট্যাকটিক্যাল ব্যাকপ্যাক নিয়ে দাঁড়িয়ে থাকে, চারপাশের সবার সাথে পুরোপুরি বেমানান। করিডোরের সেই যুদ্ধের পর থেকে কেউ 3 মিটারের মধ্যে ঘেঁষার সাহসও পায় না। সুলতান যেন একটা বরফের টুকরো, একটা ব্ল্যাক হোল। ইনস্টিংক্টিভ ভয় আর ইনস্টিংক্টিভ দূরত্ব দুটোই তৈরি করে দেয়। তখনই ভিড় ভেদ করে খুবই আই ক্যাচিং একজন এসে সুলতানের সামনে দাঁড়ায়। উষা, সূর্যনগর নাম্বার 1 হাই স্কুলের নাম্বার 1 বিউটি, আনডিসপিউটেড টপার। র্যাঙ্ক আইস টাইপ পাওয়ার নিয়ে অ্যাওয়াক করা একজন জিনিয়াস। সবসময় প্রশংসা আর মনোযোগের কেন্দ্রে থাকে। সাদা টাইট কমব্যাট শুট পরা, লম্বা বরফ নীল চুল রোদে চকচক করছে, একদম একটা সুন্দর ধারালো বরফের ব্লেডের মতো দেখাচ্ছিল। তোমার ভালোর জন্যই বলছি, স্টাইলে উপদেশ দেওয়া, এটাও তো একদম কমন প্যাটার্ন। তবে এই গল্পে সুলতান রোমান্টিক মুডে যায়নি, একদম সরাসরি বিরক্তিকর বলে দিয়েছে। এইটা দেখে বলতেই হয়, ভাই তোর সাহস আছে। উষা সুলতানের দিকে তাকিয়ে গলায় একটু রিমাইন্ডারের সুর, সাথে অভ্যাসগত একটা হালকা তাচ্ছিল্য মিশিয়ে বলে, ওয়াইল্ডারনেস তো স্কুল করিডোর না, লেভেল 1 হিসেবে মেইন গ্রুপের সাথেই থাকো। নিজের জীবন নিয়ে শো অফ করার দরকার নেই। উষার দৃষ্টিতে এটা হয়তো একটা সদিচ্ছা, কিন্তু সুলতানের কাছে আমি তোমার চেয়ে উঁচুতে, তাই তুমি আমার কথা শুনবে। এই বেসিসে দাঁড়ানো সদিচ্ছাটাই একদম বিরক্তিকর। তাই শুধু একবার তাকিয়ে ঠান্ডা গলায় দুটো শব্দ বলে, বিরক্তিকর। উষা হতভম্ব হয়ে যায়, ভাবে উনি নিজের বিনয়ী রিমাইন্ডারের বদলে এই দুটো শব্দ শুনতে হবে। রাগে ফুঁসে উঠে ঠান্ডা গলায় বেরিয়ে যেতে যেতে বলে, অকৃতজ্ঞ, দেখব কিভাবে নিজের বিপদ নিজে ডেকে আনো। সুলতান আবার মাথা নিচু করে ফেলে, যেন কিছুই হয়নি। যাদের কথা ওর কাছে গুরুত্বহীন, তাদের কথা শুধু শব্দ মাত্র। দ্রুত হোভারবাস বিশাল অ্যালয় সিটি গেট পার হয়ে 07 নম্বর ওয়েস্টল্যান্ড জোনে ঢুকে পড়ে। শহর থেকে পুরোপুরি আলাদা একটা দুনিয়া। বিশাল মিউটেটেড গাছ, জট পাকানো লতাগুল্ম, স্যাঁতস্যাঁতে পচা বাতাস, আর সব সময় ছায়া থেকে কেউ দেখছে এমন একটা অনুভূতি। প্রায় সব কিছুই মনে করিয়ে দেয় এটা কোনো ট্রেনিং গ্রাউন্ড না, এমন একটা জায়গা যেখানে সত্যিই জীবন হারানো যায়। ইনস্ট্রাক্টরের অর্ডারে হাজার হাজার স্টুডেন্ট জঙ্গলে ঢুকে পড়ে। বেশিরভাগই স্মার্টভাবে 10 জন বা তার বেশি দলে ভাগ হয়ে সাবধানে বাইরের এলাকায় ছোটোখাটো দানব শিকার করে। সাধারণ সিনিয়র স্টুডেন্টদের জন্য হর্নড উলফ, আয়রন স্কিন বোরের মতো দানবও যথেষ্ট বিপজ্জনক। কিন্তু সুলতান কোনো গ্রুপে যোগ দেয় না। জঙ্গলে পা রাখার সাথে সাথেই ভিড় থেকে আলাদা হয়ে একাই জঙ্গলের গভীরে চলে যায়, সোজা ম্যাপে লাল দাগ দেওয়া সেকেন্ড টিয়ার দানবগুলোর দিকে। বাকিরা যেমন বিপদের ভয়ে দলবদ্ধ হয়, সুলতান সেখানে ইফিসিয়েন্সিকেই প্রায়োরিটি দেয়। জঙ্গল আবছা অন্ধকার, একজন সাধারণ মানুষও কয়েক পা পর সাবধান হয়ে যেতে বাধ্য যে কখন কি লাফিয়ে বেরোবে। কিন্তু সুলতানের মেন্টাল পাওয়ার একটা অদৃশ্য, রাডারের মতো 100 মিটারের মধ্যে প্রতিটা নড়াচড়া কভার করে ফেলে। কিছুই এড়ায় না, তাই শিকার শুরু হয়। বাদিকে 30 মিটার দূরে গাছে জড়িয়ে থাকা একটা সেকেন্ড টিয়ার বিষধর অজগর শিকারের জন্য অপেক্ষা করছিল। সুলতান থামেও না, পাশ কাটানোর সময়ই স্পেস খুলে বন্ধ হয়ে যায়। মাথা উধাও। একটা সেকেন্ড টিয়ার লম্বা পার বিড়াল বিশাল স্পিড আর জাম্পিং অ্যাবিলিটি সত্ত্বেও ঝোপ থেকে বেরোনোর আগেই মাটি ছোঁয়ারও সুযোগ পায়নি। মাথা হাওয়া হয়ে যায়, শুধু মোমেন্টামে দেহটা গড়িয়ে যায়। এরপর সেকেন্ড টিয়ার রক প্যাঙ্গোলিন, ডিফেন্সের জন্য বিখ্যাত, খোলস সাধারণ ছুরি কুড়াল, সহ্য করার মতো শক্ত। কিন্তু মাটি থেকে অর্ধেক বেরোতেই খোলস আর মাংস একসাথে স্পেস দিয়ে 2 টুকরো হয়ে যায়। প্রতিটা কিলের পর ক্রিস্টাল কোরটা আয়েশ করে স্পেসে ফেলে দেয়। প্রতিটা মুভমেন্ট দক্ষ, শান্ত, এফিশিয়েন্ট, প্রায় কোনো অপচয় নেই। মিলিটারি গ্রেড পয়েন্ট ব্রেসলেটের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। 100, 220, 370, 510, 880। ট্রায়াল কমান্ড সেন্টারের বড় স্ক্রিনে সুলতানের নাম হাজার হাজার পজিশন থেকে টপ 100-তে উঠে আসে। তখনও বাড়ছিল। কিন্তু ঠিক তখনই একটা বিষধর অজগর ফেলে দিয়ে গোল্ড বক্স তুলতে যাওয়ার সময় হঠাৎ মেরুদণ্ড থেকে চরম বিপদের একটা ঠান্ডা অনুভূতি ফেটে ওঠে। কিছু না ভেবেই শরীর সচেতনতার চেয়ে দ্রুত রিয়্যাক্ট করে, ঝাঁপিয়ে পাশের ঝোপে গড়িয়ে পড়ে। প্রায় একই সাথে একটা বুড়ো আঙুলের সমান পুরু লার্জ ক্যালিবার স্নাইপার বুলেট গা ঘেঁষে তীক্ষ্ণ শীষের শব্দে চলে যায় পেছনের বিশাল গাছে, যেটাকে ঘেরাও করতে 3 জন মানুষ লাগবে। সেটাই গিয়ে আঘাত করে। গাছের গুড়ি মুহূর্তে ফেটে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে। এটা কোনো ট্রায়াল শট না, এটা প্রফেশনাল কিল। ঝোপের ছায়া হাঁটু গেড়ে বসে সুলতানের চোখ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। লার্জ ক্যালিবার আর্মার পিয়ার্সিং রাউন্ড, 1 কিলোমিটার দূর থেকে নিখুঁত স্নাইপার কিল, তার সাথে স্পষ্টভাবে প্রি প্ল্যান্ড অ্যাম্বুশ রুট। চৌধুরী ফ্যামিলি ছাড়া আর কোনো সম্ভাবনা মাথায় আসে না। ওরা যদি শেষ করে দিতে চায় তাহলে কেউই বাঁচবে না। 1 কিলোমিটার দূরের পাহাড়ের উপর স্নাইপার কুঁচকে যায়। ভেবেছিল সহজ একটা মিশন হবে, কিন্তু এই ইভেসিভ মুভমেন্টটা এতই প্রফেশনাল যে মনেই হয় না এটা কোনো স্টুডেন্টের কাজ, বরং মনে হয় বছরের পর বছর ওয়াইল্ডারনেসে বেঁচে থাকা একটা নেকড়ে। এরপর হান্টার ডগ স্কোয়াড ঘেরাও টাইট করতে শুরু করে। 5 জন 2 গ্রুপে ভাগ হয়ে যায়। একদল বাম দিক, একদল ডান দিক, সামনে থেকে চাপ দিয়ে এগিয়ে আসতে থাকে, চেষ্টা করে সুলতানকে একটা লোকালাইজড এরিয়ায় সর্বোচ্চ স্পিডে আটকে ফেলতে। কিন্তু ওরা যখন ভাবছিল সুলতানকে শিকার করছে, তখন ওরা জানতোই না একজন আসল হান্টার কখনো ঘেরাওয়ের মাঝখানে দাঁড়িয়ে মরার অপেক্ষা করে না। সুলতানের মেন্টাল পাওয়ার ততক্ষণে 5 জনের পজিশন, দূরত্ব আর মুভমেন্ট ট্রাজেক্টরি লক করে ফেলেছিল। তাই পালানোর বদলে ছায়ার মতো ঘেরাওয়ের সবচেয়ে পাতলা লেয়ারে ঢুকে যায়, মাটি আর গাছপালার ছায়া জড়িয়ে। প্রথম যে পড়ে সে নাম্বার 3,
ট্যাকটিক্যাল রাইফেল দিয়ে সামনের এলাকা সাবধানে ক্লিয়ার করছিল। বুঝতেই পারেনি বিপদটা সামনে থেকে না, উপর থেকে আসছে। বিশাল একটা প্রাচীন গাছ পার হতেই সুলতান ছাদ থেকে বাদুড়ের মতো উল্টো ঝুলছিল। মাথা তুলতেই 1 মিটারের মধ্যে সুলতান চলে আসে। স্পেস খোলে, হেলমেট আর মাথা ঢেকে ফেলে, বন্ধ হয়ে যায়। একটা নরম শব্দ, প্রায় শোনাই যায় না। অ্যালার্ম দেওয়ার সময়ও পায়নি। গলার উপরের পুরো অংশ উধাও হয়ে যায়। শরীরটা আলতো করে ধরে গাছে হেলান দিয়ে রাখে। পড়ে যাওয়ার সময়ও কোনো শব্দ হয় না। শীঘ্রই নাম্বার 4কে চেক করতে পাঠানো হয়। গলা খালি হয়ে যাওয়া শরীরটা অদ্ভুতভাবে দেখতে পায়। সাথে সাথেই অসাড় হয়ে যায়। রিপোর্ট করার গলাও স্পষ্ট কাঁপছিল। কিন্তু ওই বিভ্রান্ত মুহূর্তেই ছায়া থেকে পাশ কাটিয়ে ঢুকে পড়ে এক ঝলকে ওর মাথাও নিয়ে নেয়। মাত্র 1 মিনিটে হান্টার ডগ স্কোয়াড দুজন হারিয়ে ফেলে। দুজনকেই নিঃশব্দে এক্সিকিউট করা হয়। এবার অভিজ্ঞ হান্টার ডগ ক্যাপ্টেনও সত্যিই প্যানিক করে ফেলে। বুঝে যায় এটা কোনো স্টুডেন্ট জব ছিলই না, বরং একটা দানব যে ছায়ায় নিঃশব্দে জীবন কেটে চলে। চিৎকার করে সবাইকে নিজের দিকে জড়ো হতে অর্ডার দেয়। একই সাথে নিজের ডি লেভেল উইন্ড পাওয়ার ব্লেড স্টাম্প ছেড়ে দেয়। মুহূর্তে অসংখ্য দ্রুত ঘুরন্ত সায়ান ব্লেড চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাচীন গাছ, লতা, ঝোপ কাগজের মতো ছিঁড়ে ফেলে। বিশাল এলাকা জুড়ে লুকানোর জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়। পুরো একটা ধ্বংসস্তূপের দৃশ্য তৈরি হয়। আর তখনই সুলতান শেষমেশ ক্যাপ্টেনের সাইটে এসে পড়ে। ক্যাপ্টেনের মুখে একটা হিংস্র হাসি ফুটে ওঠে। বিশ্বাস করে এবার শেষমেশ ধরা পড়ে গেছে। একই সাথে 1 কিলোমিটার দূরে লক করে রাখা স্নাইপার সরাসরি ভুরুর মাঝখানে টার্গেট করে ছাড় না দিয়েই ট্রিগার চাপে। গুলি চলে। এবার সরাসরি কিল শট। কিন্তু সুলতান সরে না। স্পেশালভাবে ডিজাইন করা আর্মার পিয়ার্সিং রাউন্ডটা যখন গায়ে লাগার ঠিক আগে ভুরুর সামনে 1 সেন্টিমিটার দূরত্বে একটা প্রায় অদৃশ্য ছোট্ট স্টোরেজ স্পেস খুলে যায়। কপালের চুলগুলো পর্যন্ত এনার্জির ঘূর্ণনে নড়ে ওঠে। ট্যাঙ্কের আর্মার ভেদ করার মতো শক্তিশালী বুলেটটা তার সব ধ্বংসাত্মক কাইনেটিক এনার্জি সহ মুহূর্তে স্পেস গিলে ফেলে। কোনো বিস্ফোরণ নেই, কোনো ডিভিয়েশন নেই, একটা রিপলও নেই। ঝড়টা থেমে যায়। ধুলো ধীরে খোলা জায়গায় বসে যায়। সুলতান সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, পুরোপুরি অক্ষত। ক্যাপ্টেন হাউন্ডের মাথা 1 মুহূর্তের জন্য ফাঁকা হয়ে যায়। সুলতান ধীরে মাথা ঘুরিয়ে 1 কিলোমিটার দূরে স্নাইপার লুকিয়ে থাকা পাহাড়টার দিকে নিখুঁতভাবে চোখ ফেলে। পাতলা ঠোঁট ফাঁক হয়ে শুধু 3টে শব্দ বেরিয়ে আসে, এটা তোমাকেই ফেরত দিচ্ছি। পরের সেকেন্ডে সামনের শূন্যতা আবার নড়ে ওঠে। এইমাত্র স্পেসে আটকে রাখা বুলেটটা ঠিক একই স্পিড আর একই অ্যাঙ্গেলে যেভাবে এসেছিল সেভাবেই স্পেস থেকে বেরিয়ে একই পথে ছুটে যায়। পাহাড়ের উপর স্নাইপার রিয়্যাক্ট করার সময়ও পায়নি। স্কোপে শুধু একটা দ্রুত বড় হতে থাকা কালো বিন্দু দেখতে পায়। তারপর ধুম! নিজের হাই প্রিসিশন স্নাইপার রাইফেল আর স্পেশাল স্কোপ স্পটেই বিস্ফোরিত হয়। নিজেরই ছোড়া বুলেটটা ঠিক তার ডান চোখ ভেদ করে মাথা উড়িয়ে দেয়। কমিউনিকেশন চ্যানেলে খুব ছোট একটা চিৎকার থেকে যায়। তারপর সম্পূর্ণ নীরবতা। এই মুহূর্তে ক্যাপ্টেন হাউন্ড বুঝে যায় সে কোনো স্কিল্ড স্টুডেন্টের সাথে না, একটা দানবের সাথে লেগেছে। তাই প্রথম রিঅ্যাকশন লড়াই না, পালানো। নিজের উইন্ড এলিমেন্ট পাওয়ার দিয়ে পায়ের নিচে বাতাস জড়ো করে দ্রুত পিছু হাঁটার চেষ্টা করে। একই সাথে সামনের সবচেয়ে শক্তিশালী উইন্ড ব্যারিয়ার তৈরি করে। কিন্তু সমস্যা হচ্ছে বাতাস একটা এলিমেন্ট, আর স্পেস এলিমেন্টের নিয়মের উপরেই শাসন করে। আসল স্পেশাল লর সামনে কামানের গোলাও ঠেকিয়ে দেওয়ার মতো উইন্ডওয়াল কাগজের মতো পাতলা। সুলতান সেটা সোজা পার হয়ে যায়। কোনো বাধা নেই, কোনো দেরি নেই, যেন পানির পর্দার ভেতর দিয়ে হেঁটে যাওয়া। সরাসরি 1 মিটারের মধ্যে পৌঁছে যায়। তারপর হাত তুলে বন্ধ করে দেয়। সাঁই। মাথা উড়ে যায়। চোখ দুটোয় তখনও চরম বিস্ময় আর ভয়। মাথাহীন শরীরটা 2 সেকেন্ড থেমে থেকে জ্বলতে থাকা লাল স্ফুলিঙ্গ সহ ভারী শব্দে মাটিতে ধপ করে পড়ে যায়। এভাবেই হান্টার ডগ স্কোয়াডের 5 জনই শেষ হয়ে যায়। প্রথম গুলি থেকে ক্যাপ্টেনের মাথা কাটা পর্যন্ত পুরো প্রসেসে 3 মিনিটও লাগেনি। সুলতান তাড়াহুড়ো করে লুট না করে প্রথমে সিন ইন্সপেক্ট করে। ভালো করেই জানে এই ধরনের প্রফেশনাল নোংরা কাজে আসল মূল্যবান জিনিসটা বন্দুক বা ব্যাকপ্যাকে থাকে না, থাকে কমিউনিকেশন রেকর্ডে। ঠিকই ক্যাপ্টেনের ট্যাকটিক্যাল ভেস্ট থেকে একটা এখনও হালকা জ্বলতে থাকা মিলিটারি কমিউনিকেটর টেনে বের করে। হাতে নিতেই মতিন চৌধুরীর অস্থির আর অন্ধকার গলা ভেসে আসে। হাউন্ড, কাজ শেষ? আমি যে বেস্ট অ্যাট্রাক্টিং বক্স রেডি করতে বলেছিলাম সেটা ইউজ করেছো? ওটা ওর দিকে ছুঁড়ে দিলেই 10 মাইলের মধ্যে থাকা সব সেকেন্ড টিয়ার দানব ওখানে টানা যাবে। তারপর ও ছাই হয়ে যাবে, আর মিলিটারিও এটাকে শুধু অ্যাক্সিডেন্ট হিসেবে দেখবে। শুনতেই সুলতান থেমে যায়, কিন্তু চোখে ভেসে ওঠা ইমোশনটা এখন আর শুধু খুনে ইচ্ছা না, কারণ শেষমেশ বুঝে যায় চৌধুরী ফ্যামিলি এবার শুধু সুলতানকে শেষ করতে চাইছে না। ওয়াইল্ডারনেসে বেস্ট অ্যাট্রাক্টিং বক্স ব্যবহার করে পুরো আউটার ট্রায়াল জোনটাকেই একটা কসাইখানায় পরিণত করার প্ল্যান। তারপর হাজার হাজার এক্সামিনের জীবন দিয়ে রুদ্রর জন্য ফার্স্ট প্লেসের একটা ঝলমলে সুন্দর রাস্তা বানানো। অন্যভাবে বললে, রুদ্রকে টপে তুলতে ওরা সবার জীবন মারিয়ে দিতেও রাজি। সুলতান নিশ্চিন্তে কমিউনিকেটরটা গুড়িয়ে দিয়ে ঘুরে হাউন্ড ক্যাপ্টেনের ব্যাকপ্যাক খোলে। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা গাঢ়লাল শেষ প্রান্তে পুড়ে যাওয়া ইনসেন্স স্টিক হাতে উঠে আসে। ক্লয়িংলি মিষ্টি গন্ধটাই প্রায় সাথে সাথে মতিন চৌধুরীর কথা কনফার্ম করে দেয়। হাই কনসেন্ট্রেশন বেস্ট অ্যাট্রাক্টিং ইনসেন্স, একটার বেশি। চৌধুরী ফ্যামিলি একদম পাগল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই মাটি প্রচণ্ড কাঁপতে শুরু করে। একটু আধটু না, যেন মাটির নিচে থাকা কোনো ড্রাগন উল্টে যাচ্ছে। পায়ের নিচের মাটি আর পাতাগুলোও যেন লাফাচ্ছে। তারপর চারদিক থেকে একটা কানফাটা গর্জন ভেসে আসে।
বিশাল গাছ দলে দলে ভেঙে পড়ে, ধুলো আকাশে উড়তে থাকে। জঙ্গলের ভেতর অসংখ্য লালচে দানবের চোখ জ্বলে ওঠে, বন্য বেগে বাইরের ট্রায়াল এরিয়ার দিকে ছুটতে থাকে। মানুষের ভুলে তৈরি হওয়া একটা ভয়ঙ্কর বিস্ট টাইড, এই ট্রায়ালের লেভেলকে অনেক ছাড়িয়ে যাওয়া এক ঢেউ তৈরি হচ্ছিল। সুলতানের পাওয়ার দিয়ে এই মুহূর্তে সহজেই পিছিয়ে যাওয়া যেত, লুকিয়ে থাকলে কোনো দানবই সহজে খুঁজে পাবে না। সমস্যা হচ্ছে, বিস্ট টাইড যদি সত্যিই আউটার ক্যাম্পের উপর দিয়ে বয়ে যায়, অসংখ্য এক্সামিনির মৃত্যু ঘটে, তাহলে সারা দেশের নজরে থাকা এই সুপার পাওয়ার এক্সাম পোস্টপোন বা এমনকি ক্যান্সেলও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সুলতান বুঝে যায়, যদি এখন পিছিয়ে যায় তাহলে ওর আসল প্ল্যান সবার সামনে রুদ্রকে ভেঙে দেওয়া, ফার্স্ট প্লেস নেওয়া আর ওই থার্ড টিয়ার এনার্জি কোরটা হাতে নেওয়া, সবকিছু এই বিস্ট টাইড দিয়েই চৌধুরী ফ্যামিলি নষ্ট করে দেবে। এই বিস্ট টাইডকে হতে দেওয়া চলবে না। কেউ সুলতানকে ওর রাস্তা থেকে সরাতে পারবে না, চৌধুরী ফ্যামিলিও না, এই দানবগুলোও না। তাই পিছিয়ে না গিয়ে সুলতান সোজা ঝাঁপিয়ে পড়ে সেই ভয়ঙ্কর বিস্ট টাইডের ভেতর। এদিকে 07 নাম্বার ওয়াইল্ডারনেস জোনের সি এরিয়ায় তখন পুরো বিশৃঙ্খলা। উষা প্রায় ডজনখানেক স্টুডেন্ট নিয়ে মরিয়া হয়ে ডিফেন্স করছিল। বরফের দেয়াল তুলে কোনোমতে প্রথম ঢেউয়ের হর্নড উলফ আর আয়রন স্কিনবোর্ড ঠেকিয়ে রাখছিল, কিন্তু দেয়ালে দ্রুত ফাটল ধরতে থাকে। বাইরে দানবগুলো পাগলের মতো খামচে ধরে আক্রমণ করছিল। স্টুডেন্টরা সবাই ফ্যাকাশে মুখে ভেঙে পড়ার পথে। কেউ চিৎকার করে বলে, কি করব আমরা? কেউ রুদ্রর কথা মনে করে ভাবে, ও তো সবসময় নিজেকে শক্তিশালী দাবি করে, এখন কোথায় গেল? তখন একটা মেয়ে কান্না জড়ানো গলায় চিৎকার করে বলে, ওর উপর ভরসা করো না। হর্নডুলফ ঝাঁপিয়ে পড়ার সময় ও লিমনকে ঠেলে সামনে ফেলে দিয়ে নিজে দৌড়ে পালিয়েছে। এই একটা কথাতেই সবার শেষ আশাটাও নিভে যায়। রুদ্র, যে সব সময় নিজের ক্ষমতা দেখায় আর উষার সামনে হিরোগিরি করে বেড়াতো, আসল জীবন মরণ পরিস্থিতিতে নিজের ক্লাসমেটের জীবন দিয়ে পালানোর সময় কেনার কথাই ভেবেছিল। উষার আগে আর শকে হতভম্ব হয়ে যায়, কিন্তু গালি দেওয়ার সময়ও পায় না, কারণ পরের ঢেউটা তখনই এসে পড়ে। বরফের দেয়াল প্রায় ভেঙে পড়া দেখে দাঁত চেপে নিজের সুপার পাওয়ার ওভারড্র করে ফেলে। 2 হাত মাটিতে চেপে নিজের এরিয়া অফ এফেক্ট ট্রাম্প কার্ড আইস অ্যাজ ছেড়ে দেয়। মুহূর্তে বরফ নীল একটা ঠান্ডা স্রোত প্রায় 100 মিটার এলাকা ঢেকে ফেলে। একজন এগিয়ে আসা দানব মুহূর্তে বরফের মূর্তি হয়ে যায়। কিন্তু এই লেভেলের স্কিল উষার তখনকার অবস্থায় অনেক বেশি বোঝা হয়ে যায়। স্কিল শেষ হতেই মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, এক হাঁটুতে বসে পড়ে, মুখ মৃত্যুর মতো ফ্যাকাশে, ভেতরের এনার্জি প্রায় শেষ। ঠিক তখনই সামনের মাটি হঠাৎ বিস্ফোরিত হয়। মাটি আর ধ্বংসাবশেষ আকাশে ছিটকে যায়। 15 মিটারের বেশি লম্বা, কালো বর্মে ঢাকা, প্রাচীন কুমিরের মতো দেখতে, কিন্তু মাথায় একটা হিংস্র শিং নিয়ে একটা ভয়ঙ্কর দানব মাটি ফুড়ে বেরিয়ে আসে। থার্ড টিয়ার কমান্ডার লেভেল দানব, আয়রন ক্ল্যাড আর্থ ড্রাগন। এটা দেখা মাত্র সব স্টুডেন্ট হতাশ হয়ে পড়ে, কারণ এটা সিনিয়র ইয়ারের ট্রায়ালে আসারই কথা না। আর এমনিতেই দানবদের হাতে চরম বিপর্যস্ত হওয়া এই স্টুডেন্টরা এটা সামলাতে পারবে না। উষাও এটা বুঝে যায়, ওর সুপার পাওয়ার শেষ। শরীর এতটাই দুর্বল যে একটা আঙুলও তুলতে পারছিল না, শুধু অসহায়ভাবে দেখতে থাকে আর্মার্ড আর্থ ড্রাগন বিশাল মাথা নামিয়ে দাঁত ভরা হাঁ করে ওকে নিষ্ঠুরভাবে কামড়ে ধরতে যাচ্ছে। একটা তীব্র দুর্গন্ধ নাকে এসে লাগে। মৃত্যু তখন খুব কাছেই। হতাশায় চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই একটা কালো উল্কার মতো কিছু গাছের উপর থেকে ফিজিক্সের নিয়ম অমান্য করে ধুম করে নিচে পড়ে যায়। উষার থেকে মাত্র আধা মিটার সামনে। মাটি আবার কেঁপে ওঠে। একটা প্রচণ্ড শকওয়েভ চারদিকে ধুলোবালি ছাড়িয়ে দেয়, এমনকি আর্মার্ড আর্থ ড্রাগনের বিশাল মাথাও পিছনে হকচকিয়ে যায়। উষা চোখ খুলে যা দেখে তা হচ্ছে একটা পিঠ। খুব বেশি ইমপ্রেসিভ না, কিন্তু যেন পুরো আকাশটাকে ধরে রাখতে পারে এমন। জীর্ণ ব্যাকপ্যাক কাঁধে, নিঃশব্দে দাঁড়িয়ে, পায়ের নিচে আধা মিটার গভীর একটা ভয়ঙ্কর গর্ত। পাশেই আর্মার্ড আর্থ ড্রাগনের হাঁ করা মুখ, দাঁত বের করা, মাত্র কয়েক ইঞ্চি দূরে। সুলতান, যদিও লম্বা না, একটা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। উষা আর ওই থার্ড টিয়ার কমান্ডারের মাঝখানে ছায়া থেকেই ওকে ঢেকে রেখেছিল। উষা প্রথমে হতভম্ব, তারপর মুখ পুরোপুরি বদলে গিয়ে চিৎকার করে ওঠে, সুলতান, তুমি পাগল হয়ে গেছো? কিন্তু সুলতান মাথাও ঘোরায় না। আর্মার্ড আর্থ ড্রাগন ততক্ষণে পুরোপুরি ক্ষেপে গিয়েছিল, গর্জন করে ওঠে। শব্দতরঙ্গে আশপাশের স্টুডেন্টরা প্রায় অজ্ঞান হয়ে যায়। তারপর হাড় স্পাইক ভরা ল্যাশটা দিয়ে একটা বিশাল স্টিল চাবুকের মতো ঝাড়া মারে। রাস্তার সব গাছ আর পাথর একের পর এক বিস্ফোরিত হয়ে যায়। সরাসরি লড়লে হারা নিশ্চিত, কিন্তু পিছিয়ে গেলে পেছনে থাকা সবাই শেষ হয়ে যাবে। এক মুহূর্তেই সুলতানের মাথায় সিদ্ধান্ত হয়ে যায়, 1 কিউবিক মিটার স্পেস এই দানবকে ধরতে পারবে না। পুরো খুলিতে সাধারণ একটা কাঠ কার্যকরও হবে না। একে হারাতে হলে সবচেয়ে দুর্বল জায়গাটাই টার্গেট করে ভাইটাল পয়েন্টে আঘাত করতে হবে। তাই লেজের চাবুক আঘাত করার ঠিক আগেই কোমর অবিশ্বাস্য একটা অ্যাঙ্গেলে বাঁকিয়ে সেই আঘাত থেকে বেঁচে যায়। আর পিছিয়ে না গিয়ে এই মোমেন্টামকেই কামানের গোলার মতো ব্যবহার করে সরাসরি আর্মার্ড আর্থ ড্রাগনের দিকে ছুটে যায়। উষার মুখ মৃত্যুর মতো সাদা হয়ে যায়। ওর চোখে এটা কোনো লড়াই না, এটা একদম আত্মহত্যা। ঠিকই, আক্রমণ মিস হতে দেখেই আর্মার্ড আর্থ ড্রাগন ট্রাকের সাইজের বিশাল থাবা তুলে সুলতানের মাথায় পাড়া দিতে যায়। কিন্তু ওর ছায়া পুরোপুরি ঢেকে দেওয়ার ঠিক মুহূর্তে সুলতানের ছুটে আসা শরীর হঠাৎ নিচু হয়ে প্রায় নিখুঁত একটা স্লাইড দিয়ে বিশাল থাবা নামার ফাঁক গলে পেটের নিচে গলে যায়। বিশাল থাবা মাটিতে আঘাত করে একটা গভীর গর্ত তৈরি করে। আঙুলের ফাঁক দিয়ে দেখতে থাকা উষা এটা দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ও জানে পেটটাই আর্মার্ড আর্থ ড্রাগনের সবচেয়ে দুর্বল জায়গা।
কিন্তু সেটাও রিলেটিভলি। সেখানকার স্কেলও অসম্ভব রকম পুরু, সাধারণ আক্রমণ দিয়ে ভেদ করা অসম্ভব। কিন্তু সুলতানের উদ্দেশ্য বর্ম ভাঙা ছিলই না। দানবের পেটের নিচে জায়গাটা সরু, দুর্গন্ধময় কাদা আর পিচ্ছিল তরল চুইয়ে পড়ছিল। সুলতান নিজেকে স্থির করে এখন অকেজো হয়ে যাওয়া অ্যালয় ব্যাটল ছুরিটা এক পাশে ফেলে দিয়ে মাথা তুলে শুধু সেন্স দিয়েই ভেতরে জোরে ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা লক করে ফেলে। পরের সেকেন্ডে ধীরে হাত তুলে সেই ঠান্ডা শক্ত স্কেলের উপর সরাসরি চাপ দেয়। এটা কোনো স্ল্যাশ না, কোনো চার্জড অ্যাটাকও না, একটা প্রায় ভুতুড়ে স্পর্শ, নিঃশব্দ, অদৃশ্য। স্পেশাল ফ্লাকচুয়েশন স্কেল ভেদ করে সরাসরি আর্মার্ড আর্থ ড্রাগনের বুকের ভেতরে খুলে যায়। সেই মুহূর্তে সুলতানের দৃষ্টিটা যেন বিচারের মতো ঠান্ডা। এক কিউবিক মিটারের নিখুঁত অন্ধকার গাড়ির সাইজের হৃৎপিণ্ডটা ঘিরে ফেলে, তারপর মুহূর্তে বন্ধ হয়ে যায়। শরীরের ভেতর থেকে একটা চাপা কাটার শব্দ ভেসে আসে। আর্মার্ড আর্থ ড্রাগনের পৃথিবী কাঁপানো গর্জন হঠাৎ থেমে যায়। বিশাল শরীরটা হঠাৎ শক্ত হয়ে যায়। লাল চোখের ভেতরের হিংস্রতা আর পাগলামি দ্রুত মিলিয়ে যায়। থেকে যায় শুধু জীবনী শক্তি থেকে আসা একটা বিভ্রান্তি আর ভয়। বাইরে থেকে অক্ষত দেখালেও নিজের সব শক্তির উৎস হঠাৎ উধাও হয়ে যাওয়াটা ও স্পষ্ট টের পায়। আর সুলতান এই মুহূর্তের সুযোগ নিয়ে পিছনে না তাকিয়েই পেটের নিচ থেকে বেরিয়ে আসে। 2 সেকেন্ড পর ধুম, পাহাড় সাইজের স্টিল দানবটা সব সাপোর্ট হারিয়ে বিকট শব্দে ভেঙে পড়ে। মাটি কেঁপে ওঠে ধুলোর মেঘের মধ্যে। উষা এই 3rd টিয়ার কমান্ডারের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, যেটা বাইরে থেকে অক্ষত দেখালেও একদম প্রাণহীন। ওর নিজের আইএসএস টেকনিক একটা মুহূর্তের দেরিও কিনতে পারেনি। অথচ সুলতান, যাকে সবাই মিডিওকার বলে হাসাহাসি করত, একটা স্পর্শেই এটাকে মেরে ফেলেছে। এটা শক্তির ব্যাপার না, এটা এমন কিছু যা উষা সহজে বুঝতেই পারছে না। সুলতান ততক্ষণে দানবের কাছে চলে যায়। এক চিন্তায় বিশাল টায়ারের মতো একটা ড্রাগন হৃৎপিণ্ড, উপরটা আয়নার মতো মসৃণ, ধূপ করে মাটিতে পড়ে যায়। কোনো এক্সপ্রেশন ছাড়াই হাত ঢুকিয়ে দ্রুত মুঠো সাইজের একটা কালো রম্বয়েড ক্রিস্টাল বের করে নেয়। 3rd টিয়ার কমান্ডার লেভেল আর্থ ড্রাগন কোর, যার ভেতর যেন লাভা বইছে। উষা কিছুটা সেন্স ফিরে পেয়ে ভাঙা গলায় বলে, সুলতান এটা কি? কিন্তু সুলতান শুধু ঠান্ডা চোখে একবার তাকায়। আমার রাস্তা আটকিও না, এই কথাটাই ওকে চুপ করিয়ে দেয়। তারপর আর্মার্ড আর্থ ড্রাগনের হিংস্র শিং ধরে বড় একটা শ্বাস নিয়ে টনকে টন ওজনের এই বিশাল প্রাণীটাকেই টেনে হিঁচড়ে ট্রায়াল ক্যাম্পের দিকে হাঁটতে শুরু করে। ততটা শক্ত সমর্থ না হওয়া শরীরটা এই পাহাড়ের মতো দানবটাকে টেনে নিয়ে যাচ্ছে। আবছা জঙ্গল আর দানবদের গর্জনের মধ্যে যেন কোনো দেবতা বা দানব পৃথিবীতে নেমে এসেছে, এমনটাই মনে হয়। উষা হতভম্ব হয়ে এই দৃশ্য দেখতে থাকে আর রুদ্রর পালানোর কথা মনে করে ওর প্রতি বিতৃষ্ণার চরমে পৌঁছায়। একই সাথে সুলতানের এই মূর্তি ওর মাথায় গেঁথে যায়। ওদিকে 07 নম্বর ওয়াইল্ডারনেস জোনের টেম্পোরারি ক্যাম্পে তখন হুলুস্থুল, বাইরের ডিফেন্স লাইন প্রায় ভেঙে পড়ার মুখে। সোলজাররা মরিয়া হয়ে স্টুডেন্টদের রিট্রিট করাচ্ছিল। কমান্ড পোস্টে কর্নেল রাডারে ক্রমাগত এগিয়ে আসতে থাকা লাল বিন্দুগুলোর দিকে তাকিয়ে মুখ ফ্যাকাশে করে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে রাগে বকছিলেন। ঠিক তখনই রুদ্র হুড়মুড়িয়ে ঢুকে মাটিতে পড়ে যায়। চোখে পানি নিয়ে চিৎকার করে বলে, স্যার এই ড্যাম্পনেসটা কিভাবে হলো? আমি জানি এটা সুলতান, ওই অকর্মণ্য একটা কর্নেল। এলোমেলো কথায় কর্নেল ভ্রু কুচকান, ব্যাখ্যা চান। রুদ্র তখন সত্যিটা পুরো উল্টে বলা শুরু করে। ও কিভাবে যেন হাই কনসেন্ট্রেশন বেস্ট অ্যাট্রাক্টিং ইনসেন্স জোগাড় করে চারদিকে ছড়িয়ে দিয়েছে, সবাইকে সাথে নিয়ে ডুবে মরার হুমকিও দিয়েছে। অর্থাৎ ও চাইছিল সুলতানের মৃত্যুর সুযোগ নিয়ে পুরো দোষটা ওর ঘাড়ে ফেলে নিজেকে সত্যি প্রকাশ করা হিরো বানিয়ে ফেলতে। কর্নেলের মুখ আরো গম্ভীর হতে দেখে রুদ্র মনে মনে খুশি হয়ে আরো আগুনে ঘি ঢালার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই ক্যাম্পের গেট থেকে ভারী মাটি কাঁপানো পায়ের শব্দ শোনা যায়। ধূপ 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 শব্দটা কাছে আসতে থাকে, যেন প্রতিটা পা সবার বুকের উপর পড়ছে। শীঘ্রই কুয়াশা সরে যায়। সবার ভয়ার্ত চোখের সামনে সুলতান, এক হাতে পাহাড় সাইজের 3rd টিয়ার কমান্ডার আর্মার্ড আর্থ ড্রাগনের বিশাল শরীর সাপোর্ট করে এক পা করে ক্যাম্পে ঢুকে আসে। কাদামাখা মুখ, ঠান্ডা আর নির্বিকার, যেন সদ্য নরক থেকে বেরিয়ে আসা কোনো ভূত। সব দৃষ্টি উপেক্ষা করে সরাসরি রুদ্রর দিকে হাঁটতে থাকে। তারপর অন্য হাতে ধরে রাখা হান্টার ডগ স্কোয়াডের ট্যাকটিক্যাল ব্যাকপ্যাক আর গুড়িয়ে দেওয়া কমিউনিকেটরটা রুদ্রর পায়ের কাছে সজোরে ছুঁড়ে ফেলে। রুদ্রর মুখের কষ্ট আর ক্ষোভ মুহূর্তে জমে গিয়ে চরম ভয়ে বদলে যায়, ভূতের মতো ফ্যাকাশে হয়ে যায়। তুমি তো মরনি! মুখ ফসকে বলে ফেলার পরই বুঝে যায় নিজের মুখেই প্রায় সবকিছু স্বীকার করে ফেলেছে। আমার কিছু যায় আসে না বলে ব্যাকপ্যাক লাথি মেরে সরিয়ে দেয়। পুড়ে যাওয়া ইনসেন্স স্টিক, হান্টার স্কোয়াড লিডারের আইডেন্টিফিকেশন ট্যাগ আর তখনও জ্বলতে থাকা কমিউনিকেটর সব একসাথে গড়িয়ে বেরিয়ে আসে। প্লে বাটন চাপতেই পুরো ক্যাম্পে লাউডস্পিকারে মতিন চৌধুরীর অন্ধকার আর অস্থির গলা গমগম করে ওঠে। ওটা ওর দিকে ছুড়ে দিলেই 10 মাইলের মধ্যে থাকা সব 2nd টিয়ার দানব ওখানে টানা যাবে। তারপর ও ছাই হয়ে যাবে আর মিলিটারিও এটাকে শুধু অ্যাক্সিডেন্ট হিসেবে দেখবে। প্রমাণ একদম নিশ্চিত। পুরো ভিড় ফুসে ওঠে, চৌধুরী ফ্যামিলি এটা করেছে, আমাদের সবাইকে মারতে লোক ভাড়া করেছে। কর্নেলের মুখ এই মুহূর্তে চরম গম্ভীর হয়ে যায়, কিন্তু রুদ্র তখনও হাল ছাড়ে না। মাটিতে পড়ে চিৎকার করে বলে, একটা লেভেল 1 কিভাবে হান্টার স্কোয়াডকে সামলাতে পারবে? কিভাবে একটা 3rd টিয়ার আর্থ ড্রাগনের বডি টেনে নিয়ে আসতে পারবে? এটা পুরোটাই একটা ফ্রেম আপ। এটা শুনে সুলতান শেষমেশ একটা ঠান্ডা হাসি দেয়। হাত তুলে দেখায় মাটি মাখা একটা স্টুডেন্ট সার্ভেলেন্স ব্রেসলেট। মানে একটা লেভেল 1 মানুষ এত সহজে তোমার অপরাধের প্রমাণ কুড়িয়ে পেয়ে গেছে। পরের সেকেন্ডে ব্রেসলেটের পারমিশন জোর করে ভেঙে ফেলে।
কমান্ড সেন্টারের বিশাল স্ক্রিনে একটা দৃশ্য ভেসে ওঠে। একটা নেকড়ে ঝাঁপিয়ে পড়ছে। রুদ্র কাউকে বাঁচায়নি, বরং পাশে থাকা লিমনকে ঠেলে সামনে ফেলে দিয়ে না তাকিয়ে দৌড়ে পালাচ্ছে। ক্যামেরা শেষে রুদ্রর মুখে ফোকাস করে, যেখানে উত্তেজনা আর ক্ষোভ মেশানো একটা বিকৃত ভাব স্পষ্ট। আগের রেকর্ডিংটা শুধু সবাইকে রাগিয়ে দিয়েছিল, কিন্তু এই দৃশ্যটা সবার খুনে ইচ্ছাকে পুরোপুরি জ্বালিয়ে দেয়। রুদ্র, তুই আমার ভাইয়ের জীবনের ঋণ শোধ করবি। এই ধরনের জঞ্জালের বাঁচার অধিকার নেই। ঠিক তখনই কয়েকজন মেয়ের সাহায্যে উষা এসে পৌঁছায়। মুখ ফ্যাকাশে হলেও দাঁত চেপে সবার সামনে সাক্ষ্য দেয়, আমি সাক্ষী দিতে পারি রুদ্র বিপদের মুখে নিজের ক্লাসমেটদের ফেলে একা পালিয়েছিল। সুলতান আমাদের সবাইকে বাঁচিয়েছে। একজন এস ক্লাস জিনিয়াসের এই পাবলিক সাক্ষ্যের পর রুদ্রর শেষ চেষ্টাটাও একদম গুড়িয়ে যায়। কর্নেল বড় একটা শ্বাস নিয়ে ঘুরে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট টিমকে অর্ডার দেন রুদ্রকে ধরতে, আটকে রাখতে আর সর্বোচ্চ লেভেলের ট্রায়ালের জন্য মিলিটারি কোর্টে পাঠাতে। রুদ্র সম্পূর্ণ ভেঙে পড়ে করুণভাবে চিৎকার করে, বাবা! এনফোর্সমেন্ট টিম ধরতে যাওয়ার ঠিক মুহূর্তে একটা বজ্রের মতো চিৎকার শোনা যায়, আমার ছেলেকে ছোঁয়ার সাহস কার? একটা ভয়ঙ্কর ফিফথ অর্ডার প্রেশার পুরো জায়গা জমিয়ে দেয়। প্রায় সব স্টুডেন্ট হাঁটু গেড়ে বসে যায়। দুর্বলরা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তেই বিলাসবহুল পোশাক পরা এক মধ্যবয়সী লোক রুদ্রর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ান। চৌধুরী ফ্যামিলির প্রধান মতিন চৌধুরী মাটিতে পড়ে থাকা প্রমাণের দিকে না তাকিয়েই সোজা সুলতানের দিকে তাকিয়ে থাকেন, চোখে খুনে ইচ্ছা। তুমি আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে চৌধুরী ফ্যামিলির সম্মান নষ্ট করার সাহস দেখাচ্ছ? আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কথা শেষ হওয়ার আগেই একটা বিশাল এনার্জি নখর সুলতানের মাথার দিকে ছুটে আসে। তুমি শক্তিশালী, তাই না? সুলতান দাঁড়িয়ে থাকে, চোখে কোনো ভয়ের চিহ্নই নেই, শুধু চরম রাগ থেকে জন্ম নেওয়া একটা ধ্বংসাত্মক ভাব। ভুরুর সামনে স্পেস সূক্ষ্মভাবে বিকৃত হতে শুরু করে। প্রয়োজনে নিজের গুরুতর ক্ষতি হলেও মতিন চৌধুরীর হাতটা পঙ্গু করে দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক এই ক্রিটিক্যাল মুহূর্তে মতিন চৌধুরীর চেয়েও প্রবল একটা গর্জন হঠাৎ ফেটে পড়ে। কখন যে কর্নেল সামনে এসে দাঁড়িয়েছেন সুলতান নিজেও বুঝতে পারেনি। কোনো ঝলমলে মুভ ছাড়াই শুধু একটা সাধারণ ঘুষি দেন। ফলে মতিন চৌধুরীর বিশাল এনার্জি নখরটা ঘটনাস্থলেই ইঞ্চি ইঞ্চি করে ভেঙে যায়। ঘুষির ভয়ঙ্কর শক্তিটা মতিন চৌধুরীর বুকে সজোরে আঘাত করে রক্ত বমি করিয়ে দেয়। শরীরটা পিছনের দিকে উড়ে গিয়ে কয়েকটা মিলিটারি তাঁবু ভেঙে অবশেষে মাটিতে পড়ে যায়। একজন ফিফথ বা সিক্সথ টিয়ার কর্নেলকে মারাত্মকভাবে আহত করে দেয়। কর্নেল ধীরে মুঠি সরিয়ে নেন, চোখ দুটো হাড় হিম করা ঠান্ডা। আমাদের মিলিটারি ক্যাম্পে সরাসরি একজন মিলিটারি সাক্ষী, আর এই ট্রায়ালের ফার্স্ট প্লেস উইনারকে খুন করতে আসা মতিন চৌধুরী। পুরো চৌধুরী পরিবারকেই কি কবর দিতে চাও? এই কথাগুলোই চৌধুরী বাবা ছেলের ভাগ্য সিল করে দেয়। শীঘ্রই মতিন চৌধুরী আর রুদ্রকে বস্তার মতো টেনে নিয়ে যাওয়া হয়। চৌধুরী ফ্যামিলির এত সূক্ষ্মভাবে সাজানো ষড়যন্ত্র সবার সামনেই পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। পুরো ক্যাম্প নিস্তব্ধ হয়ে যায়। সব স্টুডেন্ট যখন সুলতানের দিকে তাকায়, তাদের চোখে শখ থেকে বদলে গিয়ে ভয় আর ভক্তি মিশে থাকে। কর্নেল যখন ঘুরে সুলতানের দিকে তাকান, চোখের রাগ তখন মিলিয়ে গিয়ে খোলাখুলি প্রশংসা আর উৎসাহ ফুটে ওঠে। সুলতান, তুমি থার্ড টিয়ার কমান্ডার, আর্মার্ড আর্থ ড্রাগনকে মেরে একটা বিশাল ষড়যন্ত্র ফাঁস করে ক্লাসমেটদের বাঁচিয়ে অসাধারণ সার্ভিস দিয়েছ। কমান্ড সর্বসম্মতভাবে ঠিক করেছে তুমি এই জয়েন্ট ট্রায়ালের ফার্স্ট প্লেস উইনার। নিজের সহকারীর কাছ থেকে বিশেষভাবে বানানো একটা মেটাল বক্স নিয়ে সুলতানকে দিয়ে বলেন, এটা তোমার পুরস্কার, একটা থার্ড টিয়ার আর্থ ড্রাগন এনার্জি কোর। তারপর একটা আমন্ত্রণ দেন যা হাজার হাজার মানুষকে পাগল করে দেবে। ইস্টার্ন মিলিটারি রিজিয়নের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে তোমাকে সব প্রসিডিওর বাদ দিয়ে অ্যাজিওর ড্রাগন স্পেশাল ফোর্সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সুলতান বক্সটা হাতে নিয়ে ভেতরের প্রবাহিত এনার্জিটা অনুভব করে। বুকের ভারটা একটু কমে, কিন্তু তারপর মাথা তুলে ধীরে মাথা নাড়ে। দুঃখিত স্যার, সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে আমার বোনের জীবন বাঁচানোর জন্য এটা ব্যবহার করতে হবে। সুলতান দ্রুত ফার্স্ট সেন্ট্রাল হাসপাতালে ফিরে যায়, কিন্তু ভাগ্য যেন ইচ্ছাকৃতভাবে ওকে নিয়ে মজা করছিল। আইসিইউরা দরজা ঠেলে ঢুকতেই যেভাবে ভেবেছিল বোন শান্তিতে ঘুমিয়ে আছে, সেই দৃশ্যটা দেখা যায় না, বরং কানফাটা অ্যালার্মের শব্দ। ওয়ার্ডটা যেন একটা ফ্রিজের মতো ঠান্ডা। বিছানা জিরোর নিচে টেম্পারেচারে পুরো শরীরে বরফের একটা পাতলা লেয়ার দেখা যাচ্ছে। এমনকি মেটাল রেলিং আর কম্বলের প্রান্তেও অসংখ্য বরফ ফুল জমে গেছে। ঠোঁট নীলচে বেগুনি, বুকটা এত দুর্বলভাবে ওঠানামা করছে যে থামার মতো অবস্থা। মনিটরে ডেটা পাগলের মতো ফ্ল্যাশ করছিল, লাল আলো জ্বলছিল। মাথা ফাঁকা হয়ে যায়, ভাঙা গলায় অ্যাটেন্ডিং ডাক্তারের কাছে ছুটে যায়। কি হয়েছে? আমি যাওয়ার আগে তো ঠিক ছিল। ডাক্তার ঠান্ডা ঘামে ভিজে দ্রুত কথা বলার চেষ্টা করেন। ও মিউটেট করেছে। তোমার বোনের অ্যাবিস কোল্ড সিন্ড্রোম হঠাৎ ম্যালিগন্যান্টলি মিউটেট করে ফেলেছে। ওই ঠান্ডা এনার্জি যেন নিজের একটা সচেতনতা পেয়ে গেছে, বাইরের সব এনার্জিকে প্রত্যাখ্যান করে খেয়ে নিচ্ছে। আমরা এইমাত্র যে জেন্টাল এনার্জি লিকুইড ইনজেক্ট করার চেষ্টা করেছিলাম, সবটাই জমে গেছে। এই বলে সুলতানের হাতে থাকা মেটাল বক্সটার দিকে তাকান, চোখে একই সাথে লাইফ লাইন আর ডেথ ওয়ারেন্ট দুটোই। থার্ড টিয়ার আর্থ ড্রাগন কোরের এনার্জি অনেক বেশি হিংস্র। এখন এটা ব্যবহার করলে ওকে বাঁচানো তো দূরের কথা, বরং ফুটন্ত তেল ঢালার মতো হবে। এই কথাগুলো এতদিনের লড়াই করে পাওয়া প্রায় সব আশা ভেঙে দেয়। সুলতান চুপচাপ দাঁড়িয়ে বিছানায় থাকা ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে থাকে। চোখের পাতায় বরফ জমে গেছে, মুখে কোনো ইমোশন নেই, শুধু চরম
মৃত্যুসম নীরবতা। ডাক্তার শক্ত গলায় গিলে একমাত্র উত্তরটা দেয়। 3 দিনের মধ্যে একদম পারফেক্টলি ম্যাচড অ্যাট্রিবিউট আর বিশুদ্ধ এনার্জি সহ একটা 4th টিয়ার আইস সোল ক্রিস্টাল কোর খুঁজে বের করতে হবে। শুধু তবেই এই মিউটেটেড ঠান্ডা এনার্জিকে লড়াই না করে শান্ত করে একটা আশার আলো পাওয়া যেতে পারে। 3 দিনে একটা 4th টিয়ার আইস সোল ক্রিস্টাল কোর খুঁজে বের করা, এটা প্রায় মরার চেয়েও কঠিন। 4th টিয়ার কোরগুলো স্ট্র্যাটেজিক রিসোর্স, তার উপর আইস সোল কোর নিজের টিয়ারেও অত্যন্ত বিরল। ওপেন মার্কেটে খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব। মিলিটারির কাছে থাকলেও এখন সুলতানের অ্যাক্সেস নেই। তাই আর কোনো প্রশ্ন না করে চুপচাপ ওয়ার্ড থেকে বেরিয়ে করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে পুরনো কালো ফোনটা বের করে একটা এনক্রিপ্টেড মেসেজ পাঠায়, 4th টিয়ার আইস সোল ক্রিস্টাল কোর দরকার, 3 দিনের মধ্যে, দাম যাই হোক। প্রায় সাথে সাথেই রিপ্লাই আসে। ওপেন মার্কেটে নেই, মিলিটারি আর্সেনালেও না, 3টা কোর আছে, কিন্তু পারমিশন যথেষ্ট না। একমাত্র সূত্র, আজ রাতে সূর্যনগরের আন্ডারগ্রাউন্ড সুরাফিল্ড, 100 ম্যান কিল চ্যালেঞ্জ, ফাইনাল উইনারের পুরস্কার সুরাফিল্ড। সূর্যনগরের আন্ডারগ্রাউন্ড দুনিয়ার সবচেয়ে রক্তাক্ত আর পাগলাটে আইনহীন জায়গা। 100 ম্যান কিল মানে জেল, যুদ্ধক্ষেত্র আর ওয়েস্টল্যান্ড থেকে বেছে আনা 100 জন মরিয়া অপরাধীর বিরুদ্ধে সারা রাত ধরে টানা লড়াই, বিরতিহীন, মৃত্যু পর্যন্ত। গত 100 বছরে মাত্র 3 জন সফল হয়েছে, ফেলিওর রেট প্রায় 100। আইসিইউ ওয়ার্ডের লাল আলোর দরজার দিকে একবার তাকাতেই সব দ্বিধা মিলিয়ে যায়। যখন আর কোনো উপায় নেই, তখন লড়েই বেরিয়ে আসতে হবে। মাঝরাতে একটা পুরনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় পরিত্যক্ত একটা স্টিল স্মেল্টার একটা বিশাল আন্ডারগ্রাউন্ড অ্যারেনায় বদলে গেছে। বাতাসে ঘামের, মদের আর অন্যান্য বাজে গন্ধ ভরা, কানফাটা হেভি মেটাল, মিউজিক আর হাজার হাজার দর্শকের পাগলাটে চিৎকার। ফ্যাকাশে শক্ত হাসিমুখ মাস্ক পরে রেজিস্ট্রেশন ডেস্কে যেতেই স্করপিয়ন ট্যাটুওয়ালা বিশাল লোকটা এক নজর দেখে বিদ্রুপ করে বলে চলে যেতে, এটা বাচ্চাদের খেলার মাঠ না, যুদ্ধক্ষেত্র। কোনো তর্ক না করে সুলতান দাগ লাগা ডেথ ওয়ারেন্টটা তুলে নিজের বুড়ো আঙুল জোরে কামড়ে ধরে রক্ত বেরিয়ে আসে। কোনো এক্সপ্রেশন ছাড়াই উষ্ণ রক্তমাখা আঙুলের ছাপ সিগনেচার বোর্ডে চেপে দেয়। তারপর শক্ত হাসিমুখ মাস্কের ভেতর দিয়ে তাকিয়ে বলে সময় নষ্ট না করতে। জিজ্ঞেস করে 100 জন একসাথে আসবে নাকি লাইন ধরে। লোকটা 1 দশকের বেশি সময় ধরে এই যুদ্ধক্ষেত্রে থাকা একজন ভেটেরান, মরিয়া লোক আর পাগল অনেক দেখেছে। কিন্তু সুলতানের দৃষ্টিটাই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়, আর কোনো কথা না বলে একটা কালো নাম্বার প্লেট ধরিয়ে দেয়, 9527। তারপর সুলতান ঘুরে নরকের দিকে যাওয়া আয়রন গেটের দিকে হাঁটতে শুরু করে। প্রথম প্রতিপক্ষ একটা ব্ল্যাক এইপ, পিক সেকেন্ড টিয়ার বেস্ট ট্রান্সফরমেশন অ্যাবিলিটি ইউজার, 2.5 মিটারের বেশি লম্বা, কালো লোমে ঢাকা, অবিশ্বাস্য শক্তিশালী আর নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। দর্শকরা প্রথমে ব্যঙ্গ করছিল, ভাবছিল সুলতানের রোগা শরীর ওর সাথে টিকবেই না। কিন্তু রেফারির সিগন্যাল পেতেই ব্ল্যাক এইপ গর্জন করে ঝাঁপিয়ে পড়ে, বিশাল থাবা প্রায় মাথা গুড়িয়ে দেওয়ার মতো নেমে আসে। কিন্তু ছোঁয়ার ঠিক আগে সুলতান সামান্য পাশে সরে যায়, বিশাল শরীরটা কোনো মতে মিস করে। একটা নরম শব্দে ব্ল্যাক এইপ আয়রন কেজে গিয়ে বাড়ি খায়। তারপর হাজার হাজার চোখের সামনে হিংস্র হাসি নিয়ে থাকা মাথাটা গলা থেকে নরমভাবে খসে পড়ে, রক্ত আকাশের দিকে ছিটকে ওঠে। পুরো অ্যারেনা প্রথমে মৃত্যুসম নীরব, তারপর পুরোপুরি বিশৃঙ্খল হয়ে যায়। 9527 নামটা প্রথমবার এই নরকের অ্যারেনায় গমগম করে ওঠে। কিন্তু তারপর আসে দ্বিতীয়, পঞ্চম, দশম, 37তম ম্যাচ। সবাই আস্তে আস্তে বুঝে যায় এটা কোনো প্রতিযোগিতাই না, একদম একতরফা গণহত্যা। একজন স্পিড টাইপ পাওয়ার ইউজার ঝাপসার মতো নড়ছিল, কাছে আসা মাত্রই 2 টুকরো হয়ে যায়। একজন ফায়ার ইউজার আগুনের ঢল ছেড়ে দেয়, সুলতান যেন একটা নরম পর্দার ভেতর দিয়ে হেঁটে যায়। পরের সেকেন্ডেই মাথা মাটিতে গড়ায়। সরাসরি আক্রমণ হোক, সারপ্রাইজ অ্যাটাক হোক বা রেঞ্জড এনসার্কেলমেন্ট, রেজাল্ট একই, একটাই ফাইনাল আঘাত। কোনো বাড়তি মুভ নেই, কোনো চমকপ্রদ সংঘর্ষ নেই, ঠিকঠাক একটা ফাইটিং প্রসেসও নেই। সুলতান শুধু কাছে যায়, প্রতিপক্ষ পড়ে যায়। দর্শকদের চিয়ারিং কমতে কমতে একদম চাপা নীরবতা আর হতভম্ব দীর্ঘশ্বাসে বদলে যায়, কারণ সবাই বুঝে ফেলে এটা কোনো 100 জনকে চ্যালেঞ্জ করা না। 49তম ম্যাচের শেষে রেফারি কাঁপা গলায় বিজয়ী ঘোষণা করেন, 9527। সুলতান পড়ে থাকা লোকজনের মাঝখানে দাঁড়িয়ে, পা রক্তে ভেজা, ফ্যাকাশে হাসিমুখ মাস্কটা গাঢ় লাল তরলে রাঙানো, তবু নিঃশ্বাস একদম স্থির। পুরো সুরা অ্যারেনা মৃত্যুসম নীরব। এদিকে টপ ফ্লোরের ভিআইপি বক্সে সুরাফিল্ডের মালিক জয়ন্ত মল্লিক ভয়ানক গম্ভীর মুখে একটা 4th টিয়ার আইস সোল ক্রিস্টাল কোর হাতে ধরে রেখেছিল। এই কোরটা প্রাদেশিক রাজধানীর একজন বড় লোক এখানে একটা গিমিক হিসেবে রেখেছিল, কারো হাতে সত্যিই দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু এখন সুলতান সেটা পাওয়ার এক ধাপ দূরে। জয়ন্ত মল্লিক বাঁকা হেসে দেয়ালের লাল বাটনটা চেপে স্ক্যাভেঞ্জার প্রোটোকল অ্যাক্টিভেট করে টাইটানকে অ্যারেনায় পাঠিয়ে দেয়। তো আজকের মতো এইটুকুই। আর হ্যাঁ, এই সিরিজের পরের এপিসোড কালকের মধ্যে আমাদের সেকেন্ড চ্যানেলে আপলোড করা হবে। যদি এর পরের এপিসোড সবার আগে দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সেকেন্ড চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে ভিডিও আপলোড হলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।